হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এয়ার স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা ব্যান 10 অমনিভার্সের ফাইনাল ব্যাটেলের জার্নি শুরু করতে যাচ্ছি, যেখানে ব্যান তার অমনিভার্সের লাস্ট ব্যাটেল লড়েছিল। কিন্তু এবার ব্যান যে ভিলেনের সামনে পড়বে, ও কোনো সাধারণ এলিয়েন না, ও একজন টাইম ট্রাভেলার। অ্যান্ড এটা স্টোরি ব্যান 10 এর ওয়ান অফ দ্য লংগেস্ট স্টোরির মধ্যে একটা, যেটা আই থিঙ্ক 9 থেকে 10টা এপিসোডের মধ্যে ছড়ানো আছে। আর এই ভিডিও থেকে আমরা ব্যান 10 এর লাস্ট ব্যাটেলের পুরো জার্নিটা কভার করতে শুরু করব। তো চলো আর বেশি সময় নষ্ট না করে হারিয়ে যাওয়া যাক অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চে ভরা ব্যান 10 এর এলিয়েনের দুনিয়ায়। তো এপিসোডে শুরু হয় আমরা ডক্টর অ্যানিমোকে দেখি, যে সেলের মধ্যে ওর পুতুলদের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎই ওর মধ্যে একটি বানরের পুতুল সত্যি সত্যি কথা বলে ওঠে। এদিকে ব্যানা ব্রুকো প্লামার বেজের মধ্যেই ছিল, আর ওরা সিকিউরিটি চেকের ডিউটি পেয়েছে। এদিকে ডক্টর অ্যানিমো পুতুলদের সাথে কথা বলছিল, অ্যান্ড পুতুলটি এখানে সেলটাকে খোলার জন্য কাজ করছিল। অ্যান্ড ডক্টর অ্যানিমো কনফিউজ, তার মনে পড়ছে না সে ওকে কখন বানিয়েছে। অ্যান্ড রোবটটাকে আর কনফিউজ করতে শুরু করে, এরকম না যে তুমি ওকে বানিয়েছো বা বানাতে চলেছ, যাই হোক দেখো তুমি পরে বুঝতে পারবে। আর পুতুলটি কোনোভাবে জেলের দরজা খুলে ফেলে, কিন্তু এদিকে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠেছিল, আর প্যাটারাইল্ডে ব্যানা ব্রুক কেটে গিয়ে চেক করতে বলে। এদিকে সিকিউরিটি সিস্টেম অ্যানিমের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে ওর কাছে যে পুতুলটি ছিল ওটাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আমাকে তোলো, ডানে মারো, বামে মারো, অ্যান্ড প্রতিটা কথাই একদম মিলে যাচ্ছিল। আর যখন অ্যানিমে ফাইনালি বের হয়ে যাবে, তখন ওখানে ব্যানার ব্রুক চলে আসে, আর পুতুলটি এখানে বলে ওঠে, দেখো ব্যান এখন এই হিউম্যাঙ্গাস হওয়ার ট্রাই করবে, কিন্তু আপগ্রেড হয়ে যাবে। অ্যান্ড ব্যানের সাথে ঠিক এমনটাই হয়। আর এখানে অ্যানিমে কনফিউজ, তোমার কথা সত্যি হচ্ছে কিভাবে? আর তখন পুতুলটি একটি গ্যাজেট বের করে দেয়, যেটা ব্যানের উপর ছুড়ে মারতেই ব্যানের ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায়। ম্যাজিস্টার প্যাটারাইল্ডে এদিকে সব লিফট ব্লক করে দেয়, কিন্তু পুতুলটি তবুও অ্যানিমোকে লিফটে ঢুকিয়ে দেয়, আর ওর নিচে গিয়ে ওকে পুশ করে উপরে পাঠিয়ে দেয়। অ্যান্ড পুরো প্লামার বেজ এখানে হতবাক, ওরা কিছুই করতে পারে না। ব্যানার ব্রুকও তাদের স্পেসশিপে করে লিফটটার যেদিকে গিয়েছিল ওইদিকে রওনা দেয়, অ্যান্ড লিফট একটি জঙ্গলের মধ্যে এসে পড়েছে। পরে সিন অ্যানিমো কান্না করতে শুরু করে, কারণ ওর বন্ধু পুতুলটি নষ্ট হয়ে গেছে। অ্যান্ড তখনই সেম ওই ভয়েসটা ভেসে আসে, আর ঝোপের পিছন থেকে একটি বিশাল গোয়েলা বের হয়। অ্যান্ড এটাও অনেকটাই ওই পুতুলটার মতো দেখতে, কিন্তু এর মধ্যে মাথা হচ্ছে ডক্টর অ্যানিমোর। অ্যান্ড অ্যানিমো যখন ওর পরিচয় জানতে চায়, গোয়েলাটি জানায় সে হচ্ছে ডক্টর অ্যানিমো, কিন্তু আমি ভবিষ্যৎ থেকে। অ্যান্ড অ্যানিমো ফাইনালি পুরো কাহিনী বুঝতে পারে, অ্যান্ড সে সুপার হ্যাপি। কিন্তু তোমার গোয়েলা বডি অনেক সুন্দর বন্ধু। হ্যাঁ, এটা আমি তখন তুলে নিয়েছিলাম যখন তুমি আসলটাকে শেষ করে দিয়েছিলে। তো তুমি যেহেতু ভবিষ্যৎ থেকে, তুমি জানো যে সামনে কি হতে যাচ্ছে, তাই না? আর ফিউচারের অ্যানিমো জানাই হ্যাঁ মোটামুটি। তো বর্তমানের অ্যানিমো জানতে চায় সে এখানে কেন এসেছে, আর ফিউচারের অ্যানিমো জানায় সে এখানে একটা স্পেশাল মিশনে এসেছে। সবার অজান্তে সরকার কোনো একটা এআরসি প্রজেক্টের উপর কাজ করছে, আর সে ওটাকে নিজের করতে চায়। আর এটা হচ্ছে এমন একটা রিসার্চ যার মধ্যে পৃথিবীতে যত প্রাণীর ডিএনএ আছে সবগুলোকে কালেক্ট করা হচ্ছে, যাতে পৃথিবীতে কোনো প্রাণী শেষ হয়ে গেলে ওটাকে আবার ফিরিয়ে আনা যায়। অ্যান্ড যেমন ডক্টর অ্যানিমো সবসময় ডিএনএ পিছনে পাগল থাকে, তার এটা লাগবেই। কিন্তু তখনই একটি ভয়েস ভেসে আসে, তোমরা সব দিবা স্বপ্ন দেখা বন্ধ করবে। অ্যান্ড দেখা যায় এটা হচ্ছে একটা নতুন ক্যারেক্টার, মানে নতুন ক্যারেক্টার, তার নাম বলে স্প্যানার। স্প্যানার এখানে অ্যানিমের উপরে অ্যাটাক করে দেয়। অপরদিকে ব্যানরাও ওখানে পৌঁছে গিয়েছে, অ্যান্ড ওরাও এই শব্দ শুনতে পায়। অ্যান্ড ব্যানরা যখন ওখানে পৌঁছায়, স্প্যানার ওদের সাথে ফাইট করছিল, আর ওরা ঝোপ থেকে দেখে অ্যানিমো ওখানেই আছে। এটা হচ্ছে অ্যানিমো, আর একটা বিশাল গরিলা। আসলে ব্রুক ওটাও অ্যানিমো। কিভাবে? আমি ছোটবেলায় একবার ফিউচারে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। কিন্তু 3 নম্বর লোকটাকে? অ্যান্ড ব্যান জানায় সে ওকে কখনো দেখেনি। এই যে তোমরা কেউ মুভ করবে না। অ্যান্ড স্প্যানার এখানে ব্যানকে চিনতে পারে। ব্যান টেনেছেন, আপনি এখানে? তো ব্যানদের দেখে এখানে 2 অ্যানিমোই পালাতে শুরু করে, যাদের মধ্যে গোয়েলাটির পিছনে স্প্যানার আর ব্যান যায়, আর ব্রুক যায় নর্মাল অ্যানিমোর পিছে। একটা সময় স্প্যানার জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়ে, অ্যান্ড ব্যান ওর পেছনে উপস্থিত হয়, আর ব্যান ছেলেটির থেকে ওর পরিচয় জানতে চায়। তুমি কি আমার দুশ্মন? না, এরকমটা একদম না, তুমি ভুল ভাবছো। তাহলে বানরটা কোথায় গেল? অ্যান্ড তখন ওদের পেছন থেকে ডক্টর অ্যানিমো বের হয়ে আসে, আর সে এখানে দুজনের উপরই অ্যাটাক করে। অপরদিকে ব্রুক ডক্টর অ্যানিমোকে ধরে ফেলে, কিন্তু হঠাৎই ডক্টর অ্যানিমো ওর মাথা 2টা অ্যান্টিনা ইউজ করে, আর জঙ্গলে যে প্রাণীগুলো ছিল ওগুলো মিউটেড হয়ে ব্রুকের উপরে অ্যাটাক করতে শুরু করে। তখনই ওখানে ফিউচারের অ্যানিমো পৌঁছে যায়, আর ওকে মুক্ত করে দেয়। আর এদিকে ব্যানেরও হুঁশ ফিরে। তো ব্যান স্প্যানার থেকে জানতে চায় সে ওকে আগেও কোথাও দেখেছে কিনা, ওকে চেনা চেনা কেন মনে হচ্ছে। আর ব্রুক ওখানে পৌঁছে যায়। এখন আমাকে এটা বলো, তুমি ফিউচারে ডক্টর অ্যানিমো হেল্প কেন করছো? এক সেকেন্ড, তুমি কিভাবে জানো যে ও ফিউচার থেকে? এটা অনেক লম্বা কাহিনী, আমি আর আমার কাজিন একবার। তুমি আমাকে প্রশ্ন কেন করছো? অ্যান্ড স্প্যানার জানায় সে অ্যানিমোর সাথে না, আর ব্যানকে সে লিউটেন্যান্ট স্টিলের সাথে যোগাযোগ করতে বলে। অ্যান্ড ব্যান হতবাক, তুমি ওনাকে কিভাবে চেনো? তো ব্যান
স্টিলের সাথে যোগাযোগ করে আর স্টিল হতবাক। ড্যানিসন, তোমার সাথে আমার ওই ছোটবেলায় কথা হয়েছিল না, এতদিন পর আমার কথা মনে পড়লো, তো আপনি কেমন আছেন? অ্যান্ড পরের কথা শুনে ব্যান হতবাক হয়, কারণ স্টিলের উপর অ্যানিমো অ্যাটাক করে দিয়েছে আর ব্যানের দিকে হতবাক। স্প্যানার কিভাবে জানে ওকে লিউটেন্যান্ট স্টিলকে কল করতে হবে, অ্যান্ড স্প্যানারও, ওটা একটা লম্বা কাহিনী। তো এদিকে একটা সময় দুইটা ডক্টর অ্যানিমোই স্টিলের পুরো টিমকে ঘিরে ধরে আর ওরা ডিমান্ড করে ওদেরকে আর্ক প্রজেক্ট দিয়ে দিতে। বাট তখনই সময় মতো ওখানে ব্যান পৌঁছে যায়, আমরা তোমাদের কিচ্ছু দিচ্ছি না। আর ব্যান এখানে একটি নতুন এলিয়েনে ট্রান্সফর্ম হয়, যেটা অ্যাকচুয়ালি সেও চেনে না। অ্যান্ড সে এখানে ফিউচারে ডক্টর অ্যানিমোকে জিজ্ঞেস করতে শুরু করে, এই যে তুমি যে ফিউচার থেকে এটা প্রমাণ দাও। হ্যাঁ অবশ্যই, আমি সব জানি তোমার সম্পর্কে, তাহলে আমাকে এই এলিয়েনটা সম্পর্কে বলো। আর অ্যানিমো বলতে শুরু করে, তুমি এটাকে নাম দিয়েছিলে গটরড, আর তোমার এই এলিয়েনটা একটা জীবন্ত কেমিক্যাল ফ্যাক্টরি, এর থেকে যে কোনো কেমিক্যাল রিলিজ করা যায়। কি বলছো, এটা কিরকম পাওয়ার? না, এটা অনেক পাওয়ারফুল, এর সাহায্যে তুমি বিভিন্ন কেমিক্যাল মিক্স করে অনেক পাওয়ারফুল গ্যাস তৈরি করতে পারো। তুমি কি আরো প্রমাণ চাও? না না ধন্যবাদ, এটাই এনাফ। আর ব্যান বাকিদেরকে পিছনে সরে যেতে বলে, আর ব্যান এখানে কোনো একটা গ্যাস রিলিজ করে আর দুই অ্যানিমোরই এতে অবস্থা খারাপ। তো বুক জানতে চায় ওই গ্যাসটা কি ছিল, আর ব্যান জানে এটা সালফার ডাইঅক্সাইড, যেটা কিভাবে সে তৈরি করেছে সে জানে না, শুধু জানে। আর এরপর সে আরো একবার গ্যাস রিলিজ করে, যেটা নাইট্রো অক্সাইড, যার নাম শুনে ডক্টর অ্যানিমোটা চিনতে পারে, আরে এটা তো লাফিং গ্যাস। আর অ্যানিমো এখানে হাসতে হাসতে ফিউচার অ্যানিমোকে জিজ্ঞেস করে, কি ইউজ করবে তুমি এটা আগে থেকে কেন জানো না? আমি জানি না, কোনো কারণে আমার মনে নেই। তো ব্যানরা আবার ওদের সারেন্ডার করতে বলে, কিন্তু অ্যানিমো এখানে অ্যানিমোকে নিয়ে পালাতে শুরু করে। অপরদিকে অ্যানিমোর একটি ব্যাংক পাহাড়ের উপর উঠে পড়ে, আর ওটা যে আর্ক রিসার্চের ডিএনএ ছিল ওটার গাড়ি নিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর ফিউচার অ্যানিমো এতে রেগে ওঠে, এখন আমি বুঝতে পারছি আর্ক রিসার্চ ফিউচারে কেন পৌঁছায়নি, কারণ তোমার ব্যাংকটা ওটাকে ফেলে নষ্ট করে দিয়েছিল। এটা শুধু আমার দোষ না, এটা তোমারও দোষ। তখন নিচে গাড়িতে ব্লাস্ট ঘটে আর একটি ডিএনএ উপরে উঠে আসে, যা দেখে ডক্টর অ্যানিমো অনেক খুশি, কারণ এটা একটা কুকুরের ডিএনএ। তুমি বলছো আমরা মিউটেড কুকুরের একটি দল তৈরি করব? হ্যাঁ। আর এটা শুনে ফিউচার অ্যানিমো রেগে ওদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অ্যান্ড ব্যান এখানে বিরক্ত, তো তোমাদের ফাইট কখন শেষ হবে? আমাদের হাতে বেশি সময় নেই। অ্যান্ড তখনই স্প্যানার বলে ওঠে, সময় এখন সবচেয়ে বড় সমস্যা, যদি আমরা এখনই ডক্টর অ্যানিমোর সাথে কিছু না করি ও ফিউচার থেকে বারবার ফিরে আসবে। অ্যান্ড এখন ওদের এমন কিছু করতে হবে যাতে অ্যানিমো সবকিছু ভুলে যায়। আর অ্যানিমো এমনটা আবার করবে এটা থেকে থামানোর জন্য ব্যান কোনো একটা গ্যাস রিলিজ করে, আর এই গ্যাসটার ফলে ওদের রিসেন্টলি যত মেমোরি ছিল সবগুলো হারিয়ে যাবে। আর এর জন্য ওর মনে নেই যে এখানে কি কি হয়েছিল। চলো এদেরকে নিয়ে এখন বন্দি করি। একদম ঠিক বলেছেন ব্যান টেনিসন, একটি আমি নিয়ে যাচ্ছি আর একটি আপনারা রাখুন। আর সে ফিউচারটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এখন প্রশ্ন হলো স্প্যানারটা কে? আর অপরদিকে স্প্যানার বলে এটা সময় বলবে। সো এপিসোডে শুরু হয় সান্ডার নামে একটি এলিয়েন আন্ডারটাউনের মধ্যে এলিয়েনদেরকে ধমকাচ্ছে, অ্যান্ড সে আসলে এখানে কোনো কিছু একটা খুঁজছে, কিন্তু ওর কথার মাধ্যমে বুঝে যায় সে নিজে জানে না যে সে কি খুঁজছে। অ্যান্ড পুরো ঘটনাটা জিমি অবজার্ভ করছিল, অ্যান্ড এটা সে ব্যানকে জানাবে, কিন্তু তখনই কোনো কারণে ব্যানও সেখানে পৌঁছে যায় আর সান্ডারের সাথে ওর ফাইট শুরু হয়। কিন্তু ওদের ফাইটের মধ্যে আবারও ওই ছেলেটি ওখানে পৌঁছে যায়, স্প্যানার, আর ছেলেটি ব্যানকে হেল্প করে। সাহায্যের জন্য ধন্যবাদ, কোনো ব্যাপার না। কিন্তু স্প্যানার এরপর আর দাঁড়ায় না, সে ওখান থেকে চলে যায়। তো স্প্যানার যাওয়ার সাথে সাথে জিমি ওখানে পৌঁছে যায় আর ব্যানকে আন্ডারটাউনের রিপোর্ট দেয়, এই শহরে অদ্ভুত কিছু একটা হচ্ছে, কোনো কারণে সব ভিলেনরা সাধারণ এলিয়েনদের উপর অ্যাটাক করছে। বাট ব্যান ওর কথা বেশি গুরুত্ব দেয় না, এটা আন্ডারটাউন, এখানে সব সময় এরকম ঝামেলা চলতে থাকে, আমি তো শুধু মজা কিনতে এসেছিলাম। আর জিমি ব্যানকে প্রমিস করে সে আরো ইনফরমেশন কালেক্ট করে ব্যানকে জানাবে। তো জিমি তার কাজে লেগে পড়ে, সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সব খারাপ এলিয়েনরা আড্ডা মারে, আর স্প্যানারও ঠিক ওই সময় ওখানে পৌঁছে যায়। অ্যান্ড এখানে যে এলিয়েনরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আসলে ওদের এই কাজ সাইফেনই দিয়েছে। সাইফেন কোন একটা স্পেশাল জিনিস খুঁজছে, কিন্তু বাকি সব এলিয়েনরা এতে বিরক্ত, ওরা কি খুঁজছে ওরা এটাই জানে না। এভাবে তারা ওই জিনিসটাকে কিভাবে খুঁজে বের করবে? ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ওটা রিভিল করা যাবে না, কিন্তু ওটা যে চুরি করেছে ও কোন একটা স্পেশাল কাটার ইউজ করেছে যা হয়তো অজ্ঞান করতে পারে। আর তোমাদের মধ্যে যে ওর থেকে ওটা উদ্ধার করতে পারবে ওকে আমি অনেক বড় পুরস্কার দেবো। অ্যান্ড স্প্যানারের পাশাপাশি সবাই বুঝে যায় এটা কে। অপরদিকে ব্যান তার ফেভারিট প্লেসে আরামসে স্মুদি খাচ্ছিল, অ্যান্ড ব্যান এখানে ব্রুককে জিমির কথা বলে। জিমি আজকে অদ্ভুত বিহেভ করছে, সে নিজেকে শার্লক হোমস ভাবতে শুরু করেছে, ওর মতো আন্ডারটাউনের এলিয়েনরা কোনো কিছু একটা খুঁজছে। অ্যান্ড তখনই সেখানে জিমিও পৌঁছে যায় আর ব্যানকে তার নতুন রিপোর্ট দেয়, সে আরো ইনফরমেশন পেয়েছে, ওরা সবাই আরজিতকে খুঁজছে, অ্যান্ড আরজিতের কাছে হয়তো কোনো স্পেশাল জিনিস আছে। বাট ব্যান এবারও কোনো গুরুত্ব দেয় না, তুমি কি আরো ইনফরমেশন কালেক্ট করো। আর জিমিও রাজি, ঠিক আছে। এটা শুনে ব্রুক ব্যানকে ইনসিস্ট করে ওদের এটা নিয়ে ইনভেস্টিগেট করা উচিত, বাট ব্যান রাজি না। কিন্তু তখনই স্প্যানার ওখানে আসে আর ব্যানকে জানায়, ব্যান আমার কাছে একটি খবর আছে, আন্ডারটাউনের সব এলিয়েনরা আরজিতের পিছনে পড়ে আছে, ওরা কোন একটা স্পেশাল জিনিস খুঁজছে। অ্যান্ড ব্যান এক কথায় রাজি, চলো আমরা গিয়ে দেখি। ব্রুক বলে ওঠে, ব্যান একই কথাই তো আমাদের জিমি বলেছিল,
এন্ড জিমির নাম শুনে স্প্যানার এক্সাইটেড হয়ে ওঠে। তোমরা কি জিমি জোনসের কথা বলছো? তোমাদের ওনার কথা শোনা উচিত, উনি একজন মহান মানুষ। তো ওরা তিনজনে আরজিতের অফিসে পৌঁছে যায়, বাট বরাবরের মতে আরজিত এরকম কিছু স্বীকার করে না, আমি এ সম্পর্কে কিছু জানি না। সাইফান আমাদের বলেছে যে জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে, ওটা চুরি করার জন্য কেউ কাঁটা ইউজ করেছে। কিন্তু আরজিত আরো কিছু বলবে, তখন ওখানে ক্র্যাব পৌঁছে যায় আর ওদের উপরে অ্যাটাক করে দেয়। আর শুধু ক্র্যাব একা না, আরো অনেক এলিয়েন ওদের দিকেই আসছে। তো ব্যান এখানে এলিয়ান ডক্টর ভিক্টর হয়ে ক্র্যাবকে বাইরে ছুঁড়ে মারে আর একটি গোপন রাস্তা দিয়ে ওরা ওখান থেকে পালিয়ে যায়। তখন ওদের সাথে জিমির দেখা হয় আর সে ওদের একটি গোপন আড্ডায় নিয়ে আসে। তো ব্যান এখানে জিমিকে জিজ্ঞেস করে, জিমি তুমি আমাদের খুঁজে কিভাবে পেলে? স্প্যানার তোমাকে বলেছে? অ্যান্ড জিমি হতবাক, এই স্প্যানারটাকে? ও কিছুক্ষণ আগে তোমার সম্পর্কে আমাদের এমনভাবে বলছিল যেন ও তোমাকে চেনে। তো ব্যানের এখানে ক্ষুধা লেগেছিল, সো জিমি ওর জন্য খাবার নিতে চলে যায়। ঠিক আছে আরজেট, এখন বলো তোমার কাছে কি আছে যার পিছনে সবাই পড়ে আছে। কিন্তু ও কিছু বলবে তখনই সেখানে স্প্যানার চলে আসে। ব্যান, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, চিলি ফ্রাইস। আর ব্রুক এখানে হতবাক, ব্যান আমার কেন মনে হচ্ছে জিমি আর স্প্যানার একই ব্যক্তি? তো ব্রুক এখানে স্প্যানারকে জিজ্ঞেস করে সে জিমিকে কিভাবে চেনে, অ্যান্ড স্প্যানার জানায় সবাই ওনাকে চেনে, উনি আমাদের যুগের সবচেয়ে মহান ইনভেস্টিগেটর, বলতে পারো উনি আমাদের জন্য শার্লক হোমস। বাট তখনই ওখানে এলিয়েনরা চলে আসে, অ্যান্ড হ্যাঁ ওদের কথা বলার হয় না, 66 আর 77রা। আর ব্যান, ব্রুক, স্প্যানার ওদের উপর ওরা অ্যাটাক শুরু করে। কিন্তু ফাইটের মধ্যে ব্যান, ব্রুক, স্প্যানার এত একটা সুবিধা করতে পারে না, আর 66রা ওদেরকে হারিয়ে আরজিতকে নিয়ে ওখান থেকে চলে যায়। সবার আগে স্প্যানারই ওদের পেছনে পেছনে যায়, কিন্তু ও যেতে আবারও জিমি চলে আসে। গাইস, এখান থেকে বের হতে হবে, তাড়াতাড়ি বের হও। তোমার টাইমিং ওর সাথে তো মিলছে কিভাবে? কার সাথে? প্যান, আমি তোমাকে বলছি জিমি স্প্যানার। অপরদিকে আরজিতকে সব এলিয়েনরা ঘিরে ধরে, আর সাইফান এখানে আরজিতকে ওর চুরি করা জিনিসটা ফিরিয়ে দিতে বলে। তো ওরা ওকে চেক করতে শুরু করে, কিন্তু হঠাৎই আরজিত একটি বক্সের মধ্যে কিছু একটা বের করে বসে আর সবাইকে ধমকি দেয় যদি ওরা ওর কাছে আসে তাহলে সে ওটা খেয়ে ফেলবে। অপরদিকে জিমিও ব্যান্ডার নিয়ে সাইফানের জায়গায় পৌঁছে যায়, আর ব্যান্ডার ওখানে লুকিয়ে প্রবেশ করার ট্রাই করে, বাট হঠাৎই ওদের কাছে স্প্যানার চলে আসে। অ্যান্ড ব্যান্ডার হতবাক, তুমি আমাদের খুঁজে কিভাবে পেলে? এদিকে এলিয়েনরা যখন আরজিতের থেকে ওই বক্সটা নিতে যাবে, আরজিত সত্যি সত্যি বক্সটা খেয়ে ফেলে, আর সাইফিনের মাথায় বাড়ি পড়ে, তুমি এটা কেন করলে? বোকা, তুমি কি জানো না এটা খেলে কি হতে পারে? ওটা একটা ডিহাইড্রেটেড টেকেটন আর্মি ছিল। হ্যাঁ, তো কি হয়েছে? অ্যান্ড ব্যান এখানে মাথা পেটে, এ হয়তো ডিহাইড্রেশনের মানেই জানে না। আর হ্যাঁ, যেহেতু আরজিতের পেটে পানি ছিল তো ওর পেটে সমস্যা হতে শুরু করে, আর ওর মুখ থেকে এক ধরনের বক্স বের হয় যার থেকে একটি টেকেটন তৈরি হয়ে যায়। অ্যান্ড সাইফেন এখানে বিরক্ত, তোমার এই বোকামের কারণে টেকেটন আর্মি আবার তৈরি হচ্ছে। তো এই বক্সটাকে উদ্ধার করার এখন একটাই উপায় বাকি আছে, আরজিতকে বের করতে হবে, কিন্তু ব্যান এটা হতে দেবে না। তো ব্রুকাস স্প্যানারও ফাইটের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আরজিত এদিকে থামে না, ওর পেট থেকে আরো একটি বক্স বের হয়, অ্যান্ড এটাও একটা রোবটে পরিণত হয়। আর এরপর ঠিক এমন ভাবে আরো একটা, কিন্তু রোবটগুলো সোজা হয়ে দাঁড়িয়েছিল। তো ব্রুক আরজিতকে শিখিয়ে দেয় এভাবে দাঁড়িয়ে না থেকে এদেরকে অর্ডার দাও ফাইট করতে। আর আরজিত যখনই এমনটা করে, রোবটগুলো বাকি এলিয়েনদের উপর অ্যাটাক করতে শুরু করে, অ্যান্ড এগুলো অনেক শক্তিশালী, এগুলো যদি কোনোভাবে ড্যামেজ হয় ওটার সাথে সাথে আবার রিপেয়ার হয়ে যায়। তো ফাইট চলতে শুরু করে, যেখানে একটা সময় একটা এলিয়েনের অ্যাটাক খেয়ে স্প্যানার দেওয়াল ভেঙে উপরে উঠে যায়, কিন্তু কোনো কারণে ছাদের উপর থেকে জিমি পড়ে। অ্যান্ড ব্যান এবার বিরক্ত, তোমার কি সমস্যা জিমি? আমাদের বলছো না কেন যে তুমি স্প্যানার? আবারও তোমরা স্প্যানারের কথা বলছো? এই স্প্যানারটা কি? ব্যান ছাড়ো, আমি বাইরে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। অ্যান্ড ওর পেছন থেকে আবার স্প্যানার বের হয়ে আসে, অ্যান্ড ব্যানটা বিরক্ত, ও বলেছিল ও বাইরে থাকবে। তো একটা সময় এদিকে সাইফেন আরজিতকে হস্টেজ বানিয়ে ধরে, আর আরজিত এখানে বিরক্ত, আমার এটা লাগবে না, তোমরা এই বক্সটা বের করে নিয়ে যাও আমার থেকে। যার দায়িত্ব ব্যান নেয়, সে একটা নতুন এলিয়েন ট্রান্সফর্ম হয়, আর এটার সাহায্যে সে এমন কিছু একটা করে যার ফলে আরজিত বক্সটা বমি করে দেয়, কিন্তু ব্যানের হাত থেকে ফসকে ওটা স্প্যানারের কাছে চলে যায়। অ্যান্ড স্প্যানার খুশি, আমি এটার জন্য এখানে এসেছিলাম ব্যান, চলো তোমাদের সাথে পরে দেখা হবে। অ্যান্ড সে ওটা নিয়ে চলে যায়, কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। আরজিত তার রোবট দিয়ে সব এলিয়েনদেরকে ঘিরে ধরে, যতগুলো আন্ডারটাউনে প্রবলেম ক্রিয়েট করছিল, আমার শহর থেকে এখনই বের হয়ে যাও, নয়তো তোমাদের ছাড়বো না। অ্যান্ড আরজিত আন্ডারটাউনের সব এলিয়েনদের সামনে হিরো। অ্যান্ড তখনই জিমি ফিরে আসে, ব্যান তুমি অনেক ভালো কাজ করেছো, আর শুনলাম আরজিত নাকি আমাদের শহরের নতুন মেয়র হতে যাচ্ছে। জিমি, তুমি কি আমাদের এখনো বলবে না? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বলছি। জানি তুমি আমাকে বারবার দূরে থাকতে বলছিলে ফাইট থেকে, কিন্তু আমি পুরো টাইম তোমার উপর নজর রাখছিলাম, এটা ওইটা না। অ্যান্ড কনফার্ম হওয়ার জন্য ব্রুক ওর উপর একটা স্ক্যান করে যে এ কোনো রোবট স্যুট ইউজ করছে কিনা, অ্যান্ড সবকিছু ক্লিয়ার আসে। এ যদি স্প্যানার না হয়ে থাকে তাহলে স্প্যানার কে? সো নেক্সট এপিসোডে শুরু হয়, ব্যান্ডা একটি মিউজিয়ামে এসেছে যেখানে অনেক মানুষের ভিড়, কারণ এই মিউজিয়ামটা প্রথম খোলা হয়েছে। এটা এমন একটা মিউজিয়াম যেখানে প্রথমবারের মতো এলিয়েনদের আর্টিফ্যাক্ট মানুষের সামনে রাখা হয়েছে। অ্যান্ড এখানে ব্যান একটি মেয়ের সাথে দেখা করে যার নাম অ্যাস্টার। আমাদের এখানে ডাকার জন্য ধন্যবাদ অ্যাস্টার। কিন্তু মেয়েটি এখানে ব্রুককে দেখে অবাক হয়, ব্রুক ব্লঙ্কো তুমি এখানে কেন? আমাকে ব্যান
ব্যান ডেকেছে। অ্যান্ড ব্যান এখানে ব্রুককে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, ব্রুক একটা কথা বলো, এটা কি সম্ভব যে জেস্টার আমাকে একা একটা মিউজিয়ামে ডেটের জন্য ডেকেছে? হতে পারে, আমি এরকম কিছু বুঝি না, এটা কিভাবে সম্ভব? কেউ কাউকে ডেটে মিউজিয়ামে কিভাবে ডাকতে পারে? বাট জেস্টার এটা পুরোটাই শুনে ফেলে। আমি এখানে অনেক মজা পাচ্ছি, ওয়াও। তো তখনই ব্যানের একটি আর্টিফ্যাক্টের উপর চোখ পড়ে, যেটা নাকি ডক্টর ব্যাসলি আর ওরা নাতনি কাই খুঁজে পেয়েছে। অ্যান্ড ওনাদের হলোগ্রামও আসে। অ্যান্ড ব্যান হতবাক, এটার মধ্যে কাইর হলোগ্রাম কত রিয়েল মনে হচ্ছে, বাট না, এটা আসল কাই, আমাদের ছোটবেলার ব্যান্ডেনের সেই ক্রাশ। অ্যান্ড ব্যান কাইকে দেখে সুপার হ্যাপি। কাই, তুমি এখানে কি করছো? তোমাকে আমি একটা ইমেল পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম, কিন্তু ওটার মধ্যে মিউজিয়াম লেখা দেখে আমি পড়া বন্ধ করে দিয়েছি। তোমার কাছে কি মিউজিয়াম এতই বোরিং লাগে? হ্যাঁ। অ্যান্ড সেখানে আমরা স্প্যানারকেও দেখি। তো ওদিকে কাই ব্যান্ডের সহ বাকি সবাইকে এই মিউজিয়ামের একটি ট্যুর দেয়, যেগুলো সে আর তার দাদু সেই ছোটবেলা থেকে এই অবধি কালেক্ট করেছে। অ্যান্ড অবভিয়াসলি ব্যানের কাছে এটা অনেক বিরক্তিকর লাগে। অ্যান্ড আমরা দেখতে পাই স্প্যানার ওদের উপর নজর রাখছে। অ্যান্ড সে এখানে কোনো একটা ব্ল্যাক বলের পিছনে এসেছে, আর এই বলটার নাম হচ্ছে অর্ক অফ পুনাকুঙ্কু। আর এই আর্টিফ্যাক্টটা কাই আর তার দাদু খুঁজে বের করেছে। তো তুমি বলছো এটা একটা বল? যাতে কাই বিরক্ত। এটা একটা 12,000 বছর পুরনো আর্টিফ্যাক্ট। আর আমরা একটা এলিয়েনকে দেখি যে ওই বলটার উপর নজর রাখছে। অ্যান্ড এলিয়েনটি এখানে গায়েব হয়ে ওই বলটার দিকে এগোতে শুরু করে। অপরদিকে কাই যে ওদেরকে এক্সিবিশনের জিনিসপত্র দেখাচ্ছিল, এলিয়েনদের পুরাতন যন্ত্রপাতি, যা দেখে ব্যান হতবাক যে এলিয়েনরাও কি পুরাতন জিনিস ইউজ করে। অ্যান্ড এতে ও দুই বন্ধুই বিরক্ত। অ্যান্ড স্প্যানারও এটা দেখে হতবাক, উনি কি সত্যি এত বোকা ছিলেন? অপরদিকে ওই এলিয়েনটি বক্সটির মধ্যে ঢুকে যায়। আর এদিকে ব্যান, যদি এটা মিউজিয়াম হয় তাহলে ডাইনোসরগুলো কোথায়? এই এক্সিবিশনের জন্য ডাইনোসরগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব ময়লা জিনিসপত্রের জন্য ডাইনোসর সরিয়ে দেওয়া হয়েছে? তখনই সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ কেউ বলটা চুরি করে নিয়েছে। অ্যান্ড কাই এখানে ব্যানকে বলে কেউ একজন অর্ক চুরি করার ট্রাই করছে। কি? ওই বলটা? অ্যান্ড ব্যান বুঝতে পারে, ওকে। তো ব্যান ওখানে গিয়ে সবাইকে সাবধান করতে শুরু করে, জিমি সিকিউরিটিকে কন্ট্রাক্ট করো, কাই পুরো হলকে সিজ করো, আর ব্রুক কোমর বেঁধে নাও, এখন হিরো টাইম। অ্যান্ড ব্রুক হতবাক, কোমর কেন বাঁধতে হবে? আর ব্যান এখানে ওয়াইল্ড মার্ক হয়, যার সাহায্যে সে ওই এলিয়েনটাকে দেখতে পাচ্ছিল। সে ওটার পিছনে শুরু করে, কিন্তু বাইরে কেউ বুঝতে পারছে না ও কার পেছনে যাচ্ছে। কিন্তু ব্যানকে এরকম দৌড়াতে দেখে কাই পুরো ট্যারিফাইড, কারণ ব্যান যেহেতু দৌড়াচ্ছে তো তার এক্সিবিশনের অবস্থা খারাপ করে দেবে। অ্যান্ড এমনটাই হচ্ছিল, ব্যান দৌড়াতে বিভিন্ন জিনিস নষ্ট করছে। বাট অ্যাট দ্য এন্ড সে এলিয়েনটিকে ধরে ফেলে, কিন্তু তখনই তার টাইম আউট হয়ে যায়। অ্যান্ড মেডি যখন ব্যানকে মারতে যাবে তখন ওখানে জিমি চলে আসে। অ্যান্ড ব্যান জিমিকে দেখে খুশি, জিমি এখনই স্প্যানার হও আর আমাকে হেল্প করো। তুমি কি বলছো? অ্যান্ড তখন ঠিক জিমির পেছন দিয়ে স্প্যানার চলে আসে, মানে প্রমাণ হয়ে গেল জিমি আর স্প্যানার এক লোক না। তো ব্যান এখানে বলটি তুলে নেয়। অ্যান্ড এতজনের সামনে আর এলিয়েনটি থাকে না, সে ওখান থেকে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ ব্যান। কিন্তু ব্যান, ওকে, এটা আমি করিনি, এটা আমার এই বন্ধু করেছে, এ কেউ একজন মনে করো। অপরদিকে ওই এলিয়েনটা একটা নতুন এলিয়েনের কাছে যায়, যাকে আমরা ব্যান্টানের ক্লাসিকে দেখেছিলাম ওই এপিসোডে, যেখানে ব্যান ফিউচারে গিয়েছিল। অ্যান্ড এর নাম হচ্ছে এক্সোস্কাল। অ্যান্ড মেয়েটি ওখানে ওর সাথে আজকে ঘটা পুরো কাহিনী বলে, যা শুনে মিস্টার গন্ডার রেগে ওঠে। অ্যান্ড ওর মধ্যে আমরা গিয়ে জোর করে এসব নিয়ে নিই, কিন্তু মেয়েটি তার আর্ট ইউজ করতে চাইছিল, সে অনেক স্মার্টলি চুরি করবে। অ্যান্ড তখন এক্সোস্কাল বলে ওঠে, আমাদের আজকে এটা ডেলিভার করতে হবে, নয়তো আমাদের ছাড়বে না। তো এদিকে কাই ওই বলটাকে আরো সিকিউর জায়গায় এনে রাখে। আর কাই এখানে ওর বন্ধুদেরকে পুরো কাহিনী বলছিল, কিভাবে ওরা এই 12,000 বছর পুরনো জিনিসটাকে উদ্ধার করেছিল। বাট ব্যান এসব ইন্টারেস্টেড না, আমাকে রাত হওয়ার আগে বার্গার শেকে যেতে হবে, আমার অনেক ক্ষুধা লেগেছে। কিন্তু কাই ব্রুক আর ব্যানকে রিকোয়েস্ট করতে শুরু করে, ওরা যদি এখানে থাকে ভালো হয়, কারণ ওই এলিয়েনগুলো যে কোনো সময় এখানে আসতে পারে। কিন্তু অ্যাস্ট্রা এটা শুনে বিরক্ত, তুমি আর ব্যান এখানে একা থাকবে? সাথে ব্রুকও আছে। না, আমিও তাহলে থাকছি। অ্যান্ড ব্যান বিরক্ত, কাই আমরা এসব করতে পারবো না। কিন্তু তখন স্প্যানার ওকে ডাকে, ব্যান তোমার কি কাইর সাথে আর একটু ভালো ব্যবহার করা উচিত না? কিন্তু ব্যান বলে, ওর সাথে আমার ভালো ব্যবহার করার কি আছে, ও আমাকে 10 বছর বয়সে ছেড়ে দিয়েছিল। আর যদি সত্যি বলতে হয়, আমি এখানে অ্যাস্টারের সাথে এসেছি, হয়তো আমার ডেট। কিন্তু স্প্যানার বিরক্ত, তোমার কাইর সাথে থাকতে হবে, নয়তো আমার কি হবে? স্প্যানার, এক সেকেন্ড, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? তোমাদের দুজনে একসাথে থাকা ভাগ্যে লেখা আছে। হ্যাঁ, তুমি ব্রুকের মতো কেন কথা বলছো স্প্যানার? অ্যান্ড স্প্যানার ব্যানকে বোঝাতে শুরু করে, আচ্ছা কাইর কথা ছাড়ো, ওই আর্টিফ্যাক্টের কথা ভাবো, ওই বলটার, ওটা আমাদের ফিউচারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমার এটাকে প্রোটেক্ট করার জন্য এখানে থাকা উচিত। আর আমি অলরেডি জানি আমাকে থাকতে হবে, কারণ ব্রুক এক্ষুনি বলবে এটা এলিয়েন ক্রিমিনালদের হাত থেকে বাঁচানো প্লামারদের দায়িত্ব। তো ব্রুক, তুমি কি ডিসাইড করেছো? ব্যান, এটা এলিয়েন ক্রিমিনালদের হাত থেকে বাঁচানো আমাদের প্লামারদের দায়িত্ব, তো আমাদের আজকে রাতে এখানে থাকতে হবে, দেখলে? অ্যান্ড হ্যাঁ, ওরা সবাই থাকছে, যেখানে অ্যাস্টার ব্যানের ডেট ওকে ছাড়ার জন্য রাজি না। অ্যান্ড কাইর কোনো কারণে এটা থেকে খারাপ লাগছিল। অ্যান্ড স্প্যানার, এটা খুবই খারাপ, আমার কি হবে? আমাকে কিছু না কিছু একটা করতে হবে, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। কিন্তু তখনই আমরা দেখি ওই গায়েব হওয়া এলিয়েনটি ওখানে পৌঁছে গেছে। ব্যান আর কাই, দেখো তোমাদের এই চিপটা খাওয়া উচিত। এটা কি? কেন তোমরা দুজনেরা সবসময় খাও?
আমরা দুজন। তো স্প্যানারের কথা কাই ওগুলো ট্রাই করার কথা ভাবে অ্যান্ড ব্যান কোন একটা চিজ ফ্লেভারের, কিন্তু যখনই ব্যান প্যাকেটটাকে হলে ওই এলিয়েনটের গায়ে ওঠা লেগে যায়, কিন্তু এলিয়েনটি বুঝতে পারে না। সে আবার তার জিমন্যাস্টিক স্কিল ইউজ করে ওই বলটা নিয়ে পালাতে শুরু করে, কিন্তু কোনো কারণে সবাই ওর পিছনে পড়ে যায়। তো মেয়েটি যাতে পালাতে না পারে ওরা সিকিউরিটি রোডটি লক করার কথা ভাবে, কিন্তু বাকি সবাই বের হতে পারলেও ব্যান আর কাই ওখানেই আটকা পড়ে যায়। তো ওদিকে ওরা চেস করছে, কিন্তু ব্যানের দিকে এলিয়েন হয়ে দরজাটি খোলার কথা ভাবে। হিউম্যাঙ্গাস সার্কেল কোনো দরজা থামাতে পারবে না, কিন্তু হয়ে যায় কোনো একটা মাছের মতো এলিয়েন, যেটা এতটাই তুচ্ছ আমি ওটার নাম জানি না। অ্যান্ড হ্যাঁ, এটা দিয়ে ব্যান যতই ট্রাই করুক সে ওখান থেকে বের হতে পারে না। তখনই যে জায়গাটি চোরদের জন্য সিল করা ছিল ওটার উপরে ভেন্টিলেশন কাই খুলে ফেলে, অ্যান্ড হ্যাঁ, এটা দিয়ে ওরা এখন বের হতে পারবে। আর অপরদিকে ব্যানের বন্ধুদের দেখা যায় তারা ওই মেয়েটির এখনো পিছা করছে। আর একটা সময় অ্যাস্তা আর ব্রুকের সাহায্যে ওরা ওই এলিয়েনটিকে ধরে ফেলে আর ওই বলটিকে নিয়ে নেয়। অ্যান্ড মেয়েটি আবার ওর বয়ফ্রেন্ড এক্সোস্কালের কাছে আসে আর পুরো কাহিনী খুলে বলে ওর সাথে আজকে কি হয়েছে। অ্যান্ড এবার এক্সোস্কাল এটা নিজে করবে সিদ্ধান্ত নেয়। তো ব্রুকরা বলটা নিয়ে ফিরে আসে। যাই হোক, আমরা আজকে বলটা পেয়ে গেছি আর আমি ব্যানের লাভ লাইফকে ঠিক করে দিয়েছি। আমার মনে হয় না ব্যানের লাভ লাইফ ফিক্স করা তো সহজ হবে যদি না কোনো ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করা হয়। আমাকে বিশ্বাস করো ব্রুক, ব্যান আর কাই একদম পারফেক্ট কাপেল হবে। অ্যান্ড তখনই ওরা ব্যান আর কাই চিৎকার শুনতে পায় আর ওরা দুজন ছাদ ভেঙে পড়ে। দেখলে কাই, আমি বলছিলাম না এটাই মেন হল। হ্যাঁ দেখতে পাচ্ছি, তো কি হয়েছে? মানে আমি ঠিক ছিলাম, বাট স্প্যানার ওদের আবার শান্ত করার ট্রাই করে। তোমাদের দুজনের একসাথে থাকা উচিত। তোমার মাথা ঠিক আছে স্প্যানার? এ আর আমি একসাথে জীবনও হতে পারি না। অ্যান্ড কাইও একই কথা বলে, এটা জীবনও সম্ভব না। অ্যান্ড স্প্যানার শেষ অব্দি বিরক্ত হয়ে বলে ফেলে, কারণ আমি ফিউচার থেকে এসেছি। অ্যান্ড ব্যানের ডেট অ্যাস্ট্রা এটা শুধু হতবাক আর ব্যান আমাকে বোঝাতে ব্যস্ত এটা হয়তো অন্য কোনো টাইম লাইনের হবে। স্প্যানার ভাই আমাকে বল প্লিজ, এটা মিথ্যা। আর ওদের চিৎকারের মাঝখানে হঠাৎ ব্রুক চিৎকার করে ওদের চুপ করতে বলে। অ্যান্ড তখনই দরজা ভেঙে এক্সোস্কাল ওখানে পৌঁছে যায়। অ্যান্ড ব্যান এখানে ফাইটের জন্য সক্ষম ট্রান্সফর্ম হয়। আমি নাম সম্পর্কে শিওর না। অ্যান্ড হ্যাঁ, এক্সোস্কালের সাথেও ফাইট শুরু করে, কিন্তু ব্যানার ব্রুকরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, ওরা যতই অ্যাটাক করুক এক্সোস্কালের উপর ওগুলো বেশি একটা ইফেক্ট করছিল না। অ্যান্ড একটা সময় আবার ওই গায়েব হওয়া মেয়েটি এসে ওই বলটাকে চুরি করে নেয়, কিন্তু ব্রুক ওকে আটকে ফেলে। অ্যান্ড এক্সোস্কাল বিরক্ত, ওর থেকে দূরে থাকো। অ্যান্ড যেহেতু ইলেকট্রিসিটি কাজ করছে না, তো ব্যান গ্র্যাভিটোরকে ট্রান্সফর্ম হয় অ্যান্ড ও গন্ডারটিকে একটি জায়গায় আটকে ফেলে, কিন্তু ওর শুট করাও থামাতে পারছিল না। তো হঠাৎই কাই অ্যাস্টারকে ডাকে আর সে দুইটি আর্টিফ্যাক্ট তুলে নেয়, কিন্তু অপরদিকে মেয়েটি বলটির সাথে কিছু একটা করতে শুরু করে অ্যান্ড ওটা গ্লো করে ওঠে। মেয়েটি এখানে বলে ওঠে বস একদম ঠিক বলেছিল। এদিকে এলিয়েনটি যখনই আবার তার লেজার শুট করে তখনই অ্যাস্টার আর কাই মাঝখানে ওই আর্টিফ্যাক্টটি নিয়ে পৌঁছে যায় আর ওটার উপর লেজারটা লাগতেই আর্টিফ্যাক্টটি লেজারটাকে পুরো ডিফ্লেক্ট করে ওদেরকে বাইরে ছুড়ে মারে। বাট যখন ওরা বাইরে গিয়ে পৌঁছায় এলিয়েনগুলো একটি স্পেসশিপ নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে অ্যান্ড কাই এতে ভেঙে পড়ে। ও আর তার দাদু এটা অনেক কষ্টে বের করেছিল। অ্যান্ড ব্যান সান্ত্বনা দেওয়ার চেষ্টায়, আমি আমার দাদুকে বলছি উনি সব প্লামারদের ওদের পিছনে লাগিয়ে দেবে, কিন্তু দেখা যায় বলটি আসলে কোথাও যায়নি, ওটা ওখানেই পড়ে আছে। অ্যান্ড স্প্যানার ওটা তুলে নেয়। সরি গাইস, কিন্তু একদিন তোমরা আমাকে এটার জন্য ধন্যবাদ জানাবে। অ্যান্ড ও বলটা নিয়ে ওখান থেকে চলে যায়। অ্যান্ড স্প্যানার পৌঁছে যায় ব্যান্টেন 1000 ফিউচার টাওয়ারে আর সেখানে কোনো কারণে কাই একটি বক্স খুলে ওই পুরনো বলটা খুঁজে পায়। অ্যান্ড কাই সুপার হ্যাপি। অ্যান্ড তখনই সেখানে আমাদের মিস্টার ব্যানও আসে। অ্যান্ড হ্যাঁ, ওরা দুজন এখন বিবাহিত। অ্যান্ড স্প্যানারও খুশি, আমার মিশন কমপ্লিট। অপরদিকে আমরা এলিয়েনগুলোকে দেখি, ওরা ওদের বসের কাছে এসেছে। বস, আমরা ওই জিনিসটা নিয়ে এসেছি যেটা আপনি চেয়েছিলেন, আর ওরা আমাদের পিছেও আসেনি কারণ আমরা চাবিটা নিয়ে বক্সটা ওখানে রেখে এসেছি। অ্যান্ড ওদের বস বলে ওঠে ওরা জানেও না ওরা সময়ের চাবি হারিয়ে ফেলেছে। তো এপিসোডে শুরু হয় আমাদের বেচারা মেইন ক্যারেক্টার নিজেকে পুরো শাটডাউন করে নিচ্ছে, কেউ যাতে ওকে গেম খেলতে ডিস্টার্ব করতে না পারে। বাট না, তখনই সেখানে ব্যান 23 আর অ্যাজমেথ চলে আসে। অ্যান্ড অ্যাজমেথ এখানে কোনো কিছু না বলেই চলে যায়। তো কাহিনী কি, তোমরা আমার গেমের মাঝখানে কেন আসলে? আমার আজমেত আসলে একটা ক্যাকটাসের উপর রিসার্চ করছিল, কিন্তু আমি বোর হচ্ছিলাম, তো আমি আমজাক হয়ে ওটাকে খেয়ে নিয়েছি। বাট তখন তো অ্যাজমেথ ভিতরে ছিল। তো কি হয়েছে, আমি ওকে আবার বমি করে দিয়েছি। আর এখন আজমেত খেপে আমাকে তোমার কাছে দিয়ে গেছে, ওনার মতে তুমি আমাকে কিছু শেখাতে পারবে। ঠিক আছে, আসো গেম খেলি। অ্যান্ড হ্যাঁ, ওরা গেম খেলতে খেলতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। বাট হঠাৎই ব্যানের অমিটেক্সে ইমার্জেন্সি কল চলে আসে। অ্যান্ড অপর পাশে ব্রুক বিরক্ত, সে ওকে কয়েক ঘন্টা ধরে কল করছিল, কিন্তু ওর ফোনে অমিটেক্সে কোনো কিছুতেই কল ঢুকছিল না। আমি আসলে অনেক বিজি ছিলাম, তো অমিটেক্সের ইমার্জেন্সি কল কেন ইউজ করলে? অ্যান্ড অপর সাইড থেকে ব্রুক জানায় একটি জায়গায় চুরি হচ্ছে এজন্য ব্যান্টেনের সঙ্গে ডাকতে হবে। হ্যাঁ, বলতে হবে, কারণ ওই দুই চোর এক্সোস্কাল আর তার গার্লফ্রেন্ড। তো ব্যান এলিয়েন ট্রান্সফর্ম হতে নেয় তোমার সিনিয়র থেকে শেখো, কিন্তু হয়ে যায় মাছের মতো এলিয়েনটা। অ্যান্ড ছোট ব্যান অবাক, তুমি দ্রুত চলে এরকম কিছু কেন হওনি? কারণ আমি তোমাকে ট্রেন করতে চাই। তো ওরা রওনা দেয়। অপরদিকে এক্সোস্কাল আর তার গার্লফ্রেন্ড চুরি করছে। অ্যান্ড ব্রুক ওদেরকে থামানোর অনেক ট্রাই করলেও পারছিল না। বাট তখনই সেখানে ব্যান টেনসেনরা পৌঁছে যায় অ্যান্ড স্কালের অ্যাটাক খেয়ে ডিরেক্ট ডাস্টবিনে।
দুইটা ব্যান্টানিসন এখানে কি করছে? বড় ব্যান এখানে গ্রুপে ট্রান্সফর্ম হয়ে এক্সোস্কালকে পিটতে শুরু করে, বাট হঠাৎই ওর গার্লফ্রেন্ড ওর মাথার মধ্যে যে প্রজেক্টর ছিল ওটার উপর গুলি করে বসে অ্যান্ড ব্যান এলিয়েন পুরো অকেজে হয়ে যায়। আর এক্সোস্কাল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে রফুজ চক্কর। তখনই ব্যান 23 আসে। ব্যান এলিয়েনটা এখানে কি করছে? এটা আমার পার্টনার, এর নাম ব্রুক। এই ব্যান এখানে কি করছে? এ হচ্ছে ডাইমেনশন 23 থেকে আসা ব্যান টেনিসন। আর এই রাজম্যাথ আমাকে এই কমিউনিটিক্স ইউজ করা শেখাতে বলেছে। আপনি আমাকে শেখাচ্ছিলেন নাকি মার খাওয়াচ্ছিলেন? ভালো কথা, তোমার মুখের উপর এরকম কেউ বলেছে? তোমাদের আমাকে রেসপেক্ট করা উচিত। আমার আসল প্ল্যান ছিল ওদের আড্ডা খুঁজে বের করা। দেখো ওরা ফুটস্টেপ রেখে গেছে, আমরা এগুলো ফলো করে ওদেরকে ধরে ফেলবো। অপরদিকে এক্সোস্কালরা কোন একটা মেশিন চুরি করে নিয়ে এসেছে এন্ড ওখানে একটি ক্লক ওয়ার্ড ছিল। বস, আমরা এটা নিয়ে এসেছি আর এটাকে লাগানোর জন্য মেকানিকও। গ্যালাক্সির সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মেকানিক কোন দিন থেকে হলো? বাট ক্লক ওয়ার্ডটি বলে ওঠে, গ্যালাক্সির সবচেয়ে বুদ্ধিমান অ্যাজম্যাথ, কিন্তু প্রত্যেক ডিমেনশনে ও খারাপ কাজ করার জন্য একটু বেশি স্মার্ট, তো সে কখনোই আমাদের মতো ভিলেনদের কাজে আসে না। এজন্য আমি সেকেন্ড বুদ্ধিমান আপনাকে ডেকেছি। এন্ড ডক্টর সাইকোবস বিরক্ত, তুমি কি আমাকে সেকেন্ড বললে? বাট তখনই ব্যানরা ওখানে পৌঁছে যায় এন্ড ওরা দুজনেই এলিয়েন ট্রান্সফর্ম হয়। কিন্তু টিচার অদ্ভুত একটা এলিয়েনে আর স্টুডেন্ট আর্মেটিরোতে, আর ওরা দুজন এক্সোস্কালদের সাথে ফাইট শুরু করে। আর এই সুযোগে ডক্টর সাইকোবস ওই ক্লক ওয়ার্কটাকে ঠিক করতে শুরু করে, কিন্তু ফাইটের মধ্যে ভুল করে ব্যান এক্সোস্কালের নাকের মধ্যে আটকে যায়, যার ফলে ওখানে একটি ব্লাস্ট হয়। এন্ড এই ব্লাস্টের ইফেক্টের ফলে ডক্টর সাইকোবস যে ক্লক ওয়ার্ককে ঠিক করছিল ওটা সিস্টেমে কোনো একটা প্রবলেম দেখা দেয়। ওর ক্রোনো ক্লক এখন অ্যাক্টিভ হওয়ার জন্য রেডি না এন্ড একটা রেড বিম আকাশে শুট হয়। আর পর মুহূর্তে ব্যানদের হুঁশ ফিরে তারা একটি ডেজার্টের মধ্যে এন্ড ওদের আশেপাশে যত কিছু আছে সবগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এন্ড দুই ব্যান এখানে টেরিফাইড, আমরা কি আমাদের পুরো ওয়েলবুট শহরকে উড়িয়ে দিয়েছি? এন্ড ওরা দুজন চিৎকার করে ওঠে, এই আমি কেন চিৎকার করছি, আমার ওয়েলবুট তো এখানে না। কিন্তু পর মুহূর্তে ওরা রিকভার করে নেয়। ওই ক্লক ওয়ার্কগুলো কোথায় গেল? বাট হঠাৎই ওখানে বাকমার পানি নিয়ে হাজির হয় এন্ড ব্যান পুরো টেরিফাইড। বাকমার আমাকে বকতে শুরু করবে, কিন্তু বাকমার এখানে অদ্ভুত বিহেভ করছিল। সে ব্যানের প্রতি অনেক খুশি। কেমন আছেন ব্যান টেনিসন? এই নিন পানি খান। এন্ড কিছুক্ষণের মধ্যেই ব্যান নোটিস করে পুরো শহরটাই অনেক অদ্ভুত মনে হচ্ছে। বাট চিন্তা করার সময় নেই, ওরা পানি খেতে শুরু করে, কারণ এখানকার পানিগুলো অসম্ভব টেস্টি। এরকম পানি নাকি তারা জীবনে খায়নি। কিন্তু তখনই ওখানে ব্রুক পৌঁছে যায় এন্ড ব্রুক এখানে পুরো অদ্ভুত ড্রেস পরে আছে, যা দেখে ব্যানরা হতবাক। বাট যখনই ব্রুক কাছে এসে দেখে এটা ব্যান টেনিসন, ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। আমি বুঝতে পারিনি এটা আপনি, এই জন্য আমি চিৎকার করে কথা বলছিলাম। তোমার বন্ধু এত সম্মান কেন দিচ্ছে আমাদের? বাট তখনই ওখানে এক্সোস্কালার ক্লক ওয়ার্কটার আওয়াজ ভেসে আসে। ওরা আমাদের আসল ব্যান্টেনিসের না, ওরা নকল। এন্ড ব্রুক রেগে ক্লক ওয়ার্কদের নিয়ে ওখান থেকে চলে যায়। তো এলিয়েন হয়ে ব্যানরা ওদের পিছা করতে শুরু করে এন্ড বড় ব্যান বুঝে যায় তারা ওদের আসল বেলবুড়ে নেই। তো কিছুক্ষণের মধ্যে ওরা একটি মাইনিং এরিয়াতে পৌঁছে যায়, যেখানে ব্যানদের কাজ করতে না দেখে সামনের লোকগুলো রেগে ওঠে। বা যখনই ওরা আবার ব্যানে ট্রান্সফর্ম হয় ওরা আবার ঝুঁকে পড়ে, প্লিজ স্যার ব্যান টেনিসন আমাদের ক্ষমা করে দিন। তো ব্যান জানতে চায় ওরা এখানে গর্ত কেন করছে এন্ড লোকটি ভয় ভয় বলতে শুরু করে, আমরা এখন ওই চাবিটি পাইনি। এন্ড ব্যানরা বুঝে যায় এই দুনিয়া যে ব্যান টেনিসন আছে ও লোকদের দিয়ে কোনো একটা চাবিকে খুঁজছে। বাট হঠাৎ একটি মেশিনে ফেলিয়ার দেখা দেয়, যার নিচে পড়ে কিছু লোক মারা যেতে নিচ্ছিল। বাট দুই ব্যান মিলে ওদেরকে বাঁচিয়ে নেয় এন্ড ব্রুক এখানে অবাক, তোমরা এদেরকে বাঁচিয়েছো? বাট তখনই ওখানে এই দুনিয়ার ব্যান টেনিসন পৌঁছে যায়, যার সাথে এক্সোস্কালরাও ছিল এন্ড ব্যানরা শক, ওই তোমাদের সাথে তো আমরা ফাইট করেছিলাম লাস্ট বার, তাই না? হ্যাঁ ফাইট তো করেছিলাম, আর মনে আছে আমরা দুজন তোমাকে পিটেছিলাম। বাট এটি ব্যানটি রেগে ড্যামেজে ট্রান্সফর্ম হয় আর দুই ব্যানের উপর অ্যাটাক শুরু করে, যার সাথে ফাইট করার জন্য 23 ক্যানন বোল্টে ট্রান্সফর্ম হয়। আর বড় ব্যান জুরিডিকে, আসলে আজকে ব্যানের দিনই খারাপ, ও কোনো পাওয়ারফুল এলিয়েনই পাচ্ছে না। বাট ফাইটে দুই ব্যানই এখানে ওর সাথে পারে না এন্ড এই দুনিয়ার ব্যান ওদেরকে বন্দি করে ফেলে। বাট তখনই ওখানে ক্লক ওয়ার্কটি আওয়াজ ভেসে আসে, অনেক ভালো ফাইট করেছে আমার ছোট টিমমেট, এখন খোদাই শুরু করো, চাবিটা কাছেই আছে আর ওটা পেতেই আমি কমপ্লিট হয়ে যাব। এন্ড ব্যান তখনই নোটিস করে এই যে ক্লক ওয়ার্কটা আছে এর মাথার ওই চাবিটা নেই এন্ড এই ক্লক ওয়ার্ক এলিয়েনটির নাম হচ্ছে ম্যালট্রুয়েন। তো তুমি তাহলে নষ্ট। বাট এতে এই দুনিয়ার ব্যান্ডটি খেপে ওঠে, ওনাকে অপমান করা বন্ধ করো, ম্যালট্রুয়েন আর বিল গেটসই আমাকে সবকিছু শিখিয়েছে, আজকে আমি এই দুনিয়ার রাজা শুধু ওনাদের জন্য। এন্ড ব্যান তার ছোট ব্যানকে বলে, তো প্রথম লেসন হচ্ছে একে চিনে রাখো একটা খারাপ ব্যান, আর সেকেন্ড লেসন হচ্ছে তুমি কখনো এর মতো হতে পারবে না। বাট এতে দুনিয়ার ব্যান অফেন্ড হয়ে ওঠে, এ কোনোদিন আমার মতো হতে পারবে না। কেন, তোমার মধ্যে স্পেশাল কি আছে? তুমি তো একটা ক্লক ওয়ার্কের গোলাম। এন্ড এটা শুনে যখন ব্যান্ডটি ওদের উপর অ্যাটাক করতে যায় ওদের মাঠ থেকে ডায়মন্ড হেডগুলো ভেঙে ফেলে এন্ড এতে ব্যান্ডটা মুক্ত হয়ে যায়। আর ব্যান নিজে এখানে ক্লক ওয়ার্কে ট্রান্সফর্ম হয়ে ওই ব্যান্ডটির উপর ওর পাওয়ার ইউজ করে। আমি ওকে ওই সময় পাঠিয়ে দিয়েছি যখন সে অমনিটেক্স অ্যাক্টিভ করেনি আর ওকে ওখানে আটকে রেখেছি, কিন্তু ও
ওখানে বেশিক্ষণ থাকবে না, আমাদের ওই চাবিকে খুঁজে বের করতে হবে আর ওটা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। অ্যান্ড ব্যান অবাক, কিন্তু আপনি তো অনেক স্লো চলবেন, ওর কাছে যাওয়াই তো এলিয়েনের জন্য ইম্পসিবল। অ্যান্ড ব্যান ছোট ব্যানকে সাজেস্ট করে আপগ্রেডে ট্রান্সফর্ম হতে। অ্যান্ড 23 আপগ্রেড হয়ে ব্যানের ক্লকওয়ার্কের শরীরটাকে আপগ্রেড করে দেয়। আর এমনটা হতেই ব্যানের চাবিটা সেন্স করতে পারছিল অ্যান্ড সে ওটাকে ডিল করে বের করে নেয়। বাট তখন এক্সোস্কাল এসে ওদের উপর অ্যাটাক করে, যাকে ব্যান হারিয়ে দেয়। কিন্তু চাবিটা ওর সামনে আর নেই, আসলে মেয়েটা গায়েব হয়ে ওটাকে নিয়ে পালানোর ট্রাই করছে। বাট ওরা মেয়েটিকে থামাবে, তখন ওই ব্যানটা মুক্ত হয়ে যায় আর চাবিটা নিয়ে ম্যালট্রয়েডকে দিয়ে দেয়, যা ডক্টর সাইকোবস ওর মাথায় ফিট করে দেয়। অ্যান্ড ও কমপ্লিট হতেই এখন ইনফিনিট টাইমলাইনকে আমি কন্ট্রোল করব। এখন আমার বিল দিয়ে দাও। হ্যাঁ, তোমার বিল দিচ্ছি, তোমাকে আমি চিরকালের মতো যুবক করে দেব। তো সে সাইকোবসের উপরে অ্যাটাক শুরু করে, যেটা এই দুনিয়ার বিল হ্যারাং এর উপর লাগতেই ও একটা বাচ্চায় বদলে যায় অ্যান্ড সাইকোবস ভয়ে ওখান থেকে পালায়। তো এখন ম্যালট্রয়েড আর ব্যান্ডরা একে অপরের সামনে, আর এখানে দুই ক্লকওয়ার্কই একে অপরের উপর শুট করে, কিন্তু ব্যান্ডরা জিততে পারে না, ম্যালট্রয়েড ওদের ওভার পাওয়ার করে। অ্যান্ড এরপর ব্যান্ডরা যখন আবার এলিয়েনে ট্রান্সফর্ম হওয়ার ট্রাই করে, ওদের ঘড়ি কাজ করছে না। আমি তোমাদের অমটিক্সে ফ্রিজ করে দিয়েছি, এখন এগুলো আর কাজ করবে না। স্যার, এখন আমি এদের সাথে কি করব? এদের সাথে যা ইচ্ছে করো, আমার এদিকে কিচ্ছু যায় আসে না। অ্যান্ড ম্যালট্রয়েড ওখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যখন আমি টাইম ওয়ার শুরু করব, তখনই সবকিছুর কোনো মানে হবে না। আর ব্যান্ডটি এখানে অ্যামজাক হয়ে ডক্টর সাইকোবস সহ সবার উপর অ্যাটাক করে। অ্যান্ড যখন ব্যান্ডের হোঁশ ফেরে, ওদেরকে চেন দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আর এই দুনিয়ার ব্রুক এখানে ওদেরকে কাজ শুরু করতে বলে। অ্যান্ড ওরা আবারও মাইনিং করার কাজ শুরু করেছে। বাট কয়েকজন ওখানে প্রোটেস্ট করছিল, তারা যেটা খুঁজছিল ওটা পেয়ে গেছে, তো ওরা আবারও মাইনিং কেন করছে? বাট ব্রুক, কারণ এটা আমাদের বস বলেছে। আর দূর থেকে ব্যান্ডরা নোটিস করে এখানকার যে ওয়ার্কাররা আছে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে, এমনকি কেউ পানির জন্য কাতরালে ওকে পানি দেওয়া হচ্ছে না। আর এটা দেখে ব্যান ওই বাকমারের উপর অনেক রেগে যায়। বাট তখনই ব্রুক পেছন থেকে চলে আসে, আমাদের দুনিয়া আমাদের বসের রুলস অনুযায়ী চলে, আর তোমাদেরও আজ থেকে এখানকার রুলস ফলো করতে হবে। তো চলে যায়, কিন্তু যাওয়ার পর ডক্টর সাইকোবস বলে তারা এখন এখান থেকে পালাতে পারবে, কারণ সে ব্রুকের থেকে চেনের চাবি নিয়ে নিয়েছে। অ্যান্ড সুযোগ বুঝে ব্যান্ডরা ওখান থেকে পালাতে শুরু করে। ওরা সবাইকে ডজ করে একটি গাড়ি নেয় আর ওখান থেকে পালিয়ে যায়। তো ওরা একটু দূরে এসে একটি বনফায়ারে বসে, বিকজ যেহেতু এখানে আশেপাশে কোনো গাছপালা নেই, এখানে অনেক ঠান্ডা, আর ওরা নিজেদের মুক্তও করতে পারেনি, কারণ ওই চাবিগুলো ছিল গাড়ির। এখন ডক্টর সাইকোবস, তোমার কাছে কোনো প্ল্যান আছে? আমাদের ঘড়ি তুমি কিভাবে ঠিক করবে? অ্যান্ড ডক্টর সাইকোবস গাড়িটার দিকে তাকায়। তো অপরদিকে এই দুনিয়ার ব্যান তার ব্রুকের উপর অনেক রেগে উঠেছে, তুমি ওদেরকে পালাতে দিলে আর আমার গাড়িও নিয়ে গেছে ওরা। আর ব্রুক এখানে ওর কাছে ক্ষমা চাচ্ছিল, বাট ব্রুক ওকে এটাও রিকোয়েস্ট করে, ম্যালট্রয়েড যে খাজানা তারা খুঁজছিল ওটা নিয়ে পালিয়ে গেছে, এখানে আর কোনো আর্টিফেক্ট থাকার চান্স নেই, তো আমরা খোদাই কেন করছি? বাট এই দুনিয়ার ব্যান ওর কোনো কথা শোনে না, সে জাস্ট ওর অর্ডার ফলো করতে বলে। অপরদিকে সকাল হতে হতে সাইকোবস গাড়িটা গায়েব করে দিয়েছে, এমন ঘোষণা করে সে ওদের ঘড়ি ঠিক করে দিয়েছে। তো ব্যান এখানে হিউম্যাঙ্গাসার হওয়ার জন্য প্রেস করে, কিন্তু অবাক করে ব্যান 23 হিউম্যাঙ্গাসারে ট্রান্সফর্ম হয়ে যায়। মানে সাইকোবস যে অমটিক্সে ঠিক করেছে, এর ফলে অমটিক্সে কোনো একটা প্রবলেম হয়ে গেছে। অ্যান্ড ব্যানকে ছোট ব্যান এখানে গ্র্যাভিটিতে ট্রান্সফর্ম করে দেয়। চলো যাই, এমন কোনো ডিভাইস খুঁজি যেটা আমাদেরকে এখান থেকে বের করতে পারবে। বাট বড় ব্যান ট্রান্সফরমেশন ক্যান্সেল করে দেয়। অ্যান্ড ছোট ব্যানও, আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলে? প্রথমে এই দুনিয়ার সবাইকে ব্যান্টেনিসেনা থেকে বাঁচাবো। তো অপরদিকে আবারও মাইনের সিন শিফট হয়, যেখানে আরো একটি ওয়ার্কার পানির জন্য চিৎকার করছিল, কিন্তু ওই বাকমার ওর সাথে আবারও মজা করছে। অ্যান্ড তখনই সেখানে ব্যান্টেনিসেনরা পৌঁছে যায়। তো গার্ডরা ওদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। অ্যান্ড ব্যান্ডরা ওদের এলিয়েনে ট্রান্সফর্ম হয়, আর কিছুক্ষণের মধ্যে ওরা সব গার্ডদের হারিয়ে দেয়। বাট তখনই ওদের ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায়। অ্যান্ড ওরা বিরক্ত, ওই সাইকোবস অমটিক্সের সাথে কি করেছে। তো ব্যান্ড এখানে 4 আর্মসার ব্লকে ট্রান্সফর্ম হয়, আর এখানকার যে বন্দি ওয়ার্কাররা ছিল ওদের সবাইকে প্রথমে পানি খাওয়ায়, আর এরপর সবাইকে মুক্তি দেয়, যাতে সবাই অনেক খুশি। বাট ব্যান খুশি না, সে সবাইকে এখানে মোটিভেট করতে শুরু করে, যাতে ওরা এই অত্যাচারী ব্যান্টেনিসেনের সাথে ফাইট করতে ওদেরকে হেল্প করে, যাতে সবাই সাপোর্টও করতে শুরু করে। বাট তখনই ওখানে ব্যান্টেনিসেন পৌঁছে যায়। তো ওকে দেখে সব বন্দীরা ওর উপরে অ্যাটাক করতে যায়, বাট ও এনার্জিতে ট্রান্সফর্ম হয়, আর এক অ্যাটাকেই সব বন্দীদের মোটিভেশন 0। অ্যান্ড সব শেষে আমাদের ব্যানের মনে পড়ে এলিয়েনদের সামনে সাধারণ মানুষের কোনো চান্সই নেই, সো এখন ওদেরকে কিছু করতে হবে। তো এবার ব্যান নিজে অমিটিক্স ইউজ করে আর মনের মতো এলিয়েন ট্রান্সফর্ম হয় র্যাটে, আর ওরা দুজন একসাথে ওই ব্যানের উপর চার্জ করে। বাট এই ডাইমেনশনের ব্যানটি ট্রান্সফর্ম হয়ে যায় ওয়ে বিগে, অ্যান্ড ওদের দুজনের হাওয়া টাইট। তো এখানে আমাদের ব্যান্ডরা ওই দুনিয়ার ব্যানের সাথে অনেকক্ষণ ধরে ফাইট করে, অনেক ডজ করে, বাট ওরা বেশি একটা সুবিধা করতে পারে না। অ্যান্ড একটা সময় এমন আসে ওদেরকে একে অন্যকে নিয়ে পালাতে শুরু করতে হয়। তো আমরা এত কিছু কেন করলাম? প্রথমে আপনি ওই লোকদের পাঠালেন ওদের পেছনে, এরপর এলিয়েন হয়ে এলেন, কিন্তু শেষব দিতে আমরা ওদের থেকে পালাচ্ছি। এটা আমার সুপার প্ল্যানের মধ্যে একটা। তো ওয়েবিগ ওদেরকে খুঁজছিল, অ্যান্ড তখনই ব্যান 23 কে বলে আমাকে এখনই ম্যানুয়ালকে বদলে দাও, সবচেয়ে ছোট এলিয়েনটা। ও
ও টিনি বিনি অ্যান্ড ব্যান, হ্যাঁ ওটাতেই বদলাও। তো 23 ওকে ম্যানোমেকে বদলে দেয় আর ম্যানোমেকে এখানে পারফেক্টলি কাজে আসে। ওটা ওয়েবিকটির কানের কাছে চলে যায় আর ওর কানের মধ্যে মশার মতো সাউন্ড করতে শুরু করে, যাতে ব্যান 23 ওর বিশাল মাইনিং মেশিনের উপর পড়ে অ্যান্ড এত বড় মনস্টার পড়ার রেজাল্ট হচ্ছে ওটা হেরে গেছে। আর ও হারার সাথে সাথে ওর সঙ্গীরাও হার মেনে নেয়। কিন্তু হঠাৎই একটা অদ্ভুত বিষয় ঘটে, ব্রুক এই দুনিয়ায় ব্যান্ডের কাছে আসে আর ওর অমটিক্সটা লক করে দেয়। এখন থেকে আমরা আমাদের ভাগ্য নিজে দেখবো। আর এইভাবে দুই ব্যান এই দুনিয়াকে বাঁচিয়ে নিয়েছে। তো এখন ব্যান্ডে যাওয়ার সময় তো তারা ক্লকওয়ার্কে ট্রান্সফর্ম হওয়ার ট্রাই করে, বাট কোনো কারণে অমটেক্স কাজ করছিল না। অ্যান্ড তখনই পেছন থেকে সাইকোবজের হাসি ভেসে আসে। আসলে ও ব্যান্ডের ঘড়িতে এমন একটা সিস্টেম ডাউনলোড করে দিয়েছিল যাতে যখন ব্যান্ডরা ওই টাইম ওয়ার্কে ট্রান্সফর্ম হওয়ার ট্রাই করবে ওদের ঘড়িতে সেলফ ডিস্ট্রাক্ট মোড অন হয়ে যাবে আর তোমরা এখন কিছুক্ষণের মধ্যে ফিটে শেষ হয়ে যাবে। তাহলে তুমি তো এখানে ফেসে যাবে। বাট সাইকোবজ খুশি, এই দুনিয়াতে অনেক গোলাম আছে, এরা আমাকে কোনোভাবে হারাতে পারবে না। আর আমার মতো বুদ্ধিমানের এত গোলাম দিয়ে একটা টাইম মেশিন বানাতে বেশি একটা সময় লাগবে না। এক সেকেন্ড সাইকোবজ, তুমি কি গ্রে ম্যাটার লক করেছিলে? গ্রে ম্যাটার কি? অ্যান্ড দুজন ব্যানে বুঝতে পারে আর ওরা গ্রে ম্যাটারে ট্রান্সফর্ম হয়ে যায়। আর ওরা মুহূর্তের মধ্যে যে গর্ব সাইকোবজ করেছিল ওটাকে ফিক্স করে নেয় অ্যান্ড সাইকোবজ এখন ওদের বন্দি। আর ব্যান্ডরা ক্লকওয়ার্ককে কম্বাইন করে রওনা দেয়, কিন্তু কোনো কারণে ওদের টেলিপোর্টেশন কাজ করে না। তো ওরা কান্না শুরু করে আমরা কি এখানে ফেসে গেছি কিনা। বাট হঠাৎই ব্যান নোটিস করে একটি স্মুদির দোকান, যেটা ব্যান্ডের শহরের একটা স্পেশাল স্মুদির দোকান যা বিভিন্ন ইউনিভার্সে ঘোরে। অ্যান্ড ব্যান্ড এটা থেকে খুশি। আসলে একটা এপিসোডে এই স্মুদির দোকানটাকে দেখানো হয়েছিল আর আসলে এতক্ষণ ধরে ব্রুকে ওদের কেটে দিয়ে খুঁজছিল। আর এটাতে করে তারা এখন ইজিলি এখান থেকে যেতে পারবে। তো আমার অ্যাডভেঞ্চারে তুমি কি শিখলে ছোট বন্ধু? এটা শিখলাম তোমার এলিয়েন কখনোই কাজের সময় কাজে আসে না। ভিডিও গেম খেলা ছাড়া 2 দিন 2 বছরের মতো মনে হয়। না, ঠিক করে কথা বলো। অ্যান্ড ছোট ব্যান জানায় সে তার অমেটিক্সকে এখন থেকে মানুষের সেবার জন্য ইউজ করবে। এতদিন ধরে কি করতেছিলি? তো তালে বাজাতে শুরু করো। অ্যান্ড ওর উত্তর শুনে ব্যান নিজেও হতবাক, আমি তো এরকম ভাবিনি কখনো ভাই। হ্যালো এভরিওয়ান, তো ভিডিওতে আগে যাওয়ার আগে ছোট্ট একটা স্পন্সর। অ্যান্ড দিস ভিডিও স্পন্সর্ড বাই এয়ার স্কোয়ার। মানে বাদ দাও আমার বিজনেস পেজ, আমার কাছে স্পন্সরের জন্য শুধু বেটিং সাইটগুলোই আসে যেগুলো আমি জীবনে নেব না। তো নিজের পেজটাকে প্রমোট করা ভালো। অ্যান্ড এয়ার স্কোয়ারে তোমরা বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবে, যেমন অ্যানি অ্যাকশন ফিগার, কাটানা এসব থেকে শুরু করে ড্রপ শোল্ডার এবং বিভিন্ন টি শার্ট। আর হ্যাঁ, টি শার্টগুলোর মধ্যে আমাদের ডিজাইন তো আছেই। এর সাথে সাথে তোমরা চাইলে তোমাদের পছন্দের অ্যানিমে ক্যারেক্টার, অ্যানিমে বা যে কোনো ফটো তোমাদের টি শার্টে হাই কোয়ালিটি প্রিন্টিং এর সাথে আমাদের থেকে নিতে পারো। অ্যান্ড হ্যাঁ, তোমরা কেনো বা না কেনো, মেক শিওর টু ভিজিট মাই পেজ। আর এর মাধ্যমে তোমরা আমার চ্যানেল আর আমাকে সাপোর্টও করতে পারো। থ্যাংক ইউ। সো নেক্সট এপিসোডে শুরু হয় ব্লুকেজ আর ড্রিবা কোনো একটা মেশিনের উপর কাজ করছে, বাট তখনই ওদের পেছন থেকে কেউ একজন হেঁটে চলে যায়। আর আজকে ব্লুকেজ ড্রিবা সিকিউরিটি কাজেরও ডিউটি পেয়েছিল, কিন্তু ওরা ওটা ছেড়ে এটা করছে। আর এই সুযোগে ওই শ্যাডোই ক্যারেক্টারটা নেমিটিক্স চুরি করে নেয়। আর আমরা দেখতে পাই এই ক্যারেক্টারটার অন্য কেউ না, এটা হাইবার। অ্যান্ড হাইবার জানায় সে ব্যান টেনিসনকে অনেক মিস করছে। তো পরের দিন ব্যান টেনিসনরা সিসিটিভি ফুটেজ দেখে, বাট সবাই তো অনেক সিরিয়াস হয়ে পড়লে ব্যান একদম রিল্যাক্স। সে একটা টিডিএস কয়েন পেয়েছে, আন্ডারটাউনের কারেন্সি। অ্যান্ড ব্যানের মনে হয় আজকে দিনটা ওর জন্য অনেক লাকি। সে পুরো ভুলেই গিয়েছে গতবার হাইবার নেমিটিক্স দিয়ে ওকে কত প্যারা দিছিল। যদি তোমাদের মনে না থাকে, ও যে ব্যানকে কিডন্যাপ করে একটি গ্রহের মধ্যে ঢুকিয়ে দেয়, যেখানে এমন একটা কুকুর ছিল যা একসাথে ব্যানের প্রতিটা এলিয়েনের প্রাকৃতিক শিকারী রূপ নিতে পারছিল। অ্যান্ড ওখানে ব্যান তার লাইফের হয়তো সবচেয়ে টাফেস্ট মুভমেন্ট ফেস করে। এদিকে ব্রুক ঘোষণা করে যে নেমিটিক্স চুরি হয়ে গেছে। অ্যান্ড ব্লুকেজ আর ড্রিবা একে অপরকে ব্লেম করতে শুরু করে, কারণ লাস্ট টাইম ওদের মধ্যে একজন ওখানে গিয়েছিল। তার মানে ওদের মধ্যে কেউ একজন অ্যালার্মটাকে রিসেট করা ভুলে গিয়েছে। অ্যান্ড ম্যাক্স বিরক্ত, আমরা এখানে সিকিউরিটি অ্যালার্মের বাগ ফিক্স করতে করতে ব্যস্ত, আর তোমরা এসব নিয়ে আমাদের বিরক্ত করছো। কিন্তু তখনই ও নাতিয়ে বলে ওঠে, দেখেন গ্র্যাম্পা, আজকে আমি 1 মাসের ফ্রি স্মুদির একটা টিকিট পেয়েছি। অ্যান্ড তখন আরো একটি প্ল্যামার এসে বলে সে ব্যানের ফেভারিট ক্যারেক্টার সুমো স্ল্যামারের একটি টিকিট জিতেছে আর সে চায় ব্যান যাতে এটা ইউজ করে, যেটা পেয়ে ব্যান অনেক খুশি। অ্যান্ড ম্যাক্স আর ব্রুক বিরক্ত, কিন্তু তখনই হঠাৎ ম্যাক্সের সামনে স্ক্রিনটা অফ হয়ে যায়। অ্যান্ড দেখা যায় ব্লুকেজ আর ড্রিবা কিছু যন্ত্র খুলে নিয়েছে, আমাদের এগুলো দরকার আছে। অ্যান্ড মিস্টার ম্যাক্স টেনিসের মাথা দিয়ে এখানে আগুন বের হতে শুরু করে। তো যাই হোক, সিন শিফট হয় আন্ডার টাউনে, যেখানে হঠাৎ একটি ক্যাসিনোর মধ্যে হাইবার চলে আসে, যাকে দেখে অনেকেই নার্ভাস হয়ে পড়ে। অ্যান্ড হাইবার কোনো ওয়ার্নিং না দিয়ে একটা এলিয়েনের উপরে অ্যাটাক করে, আমার তোমার ওই প্যারাসাইটটা লাগবে। অ্যান্ড দেখা যায় একটা স্লাইমের মতো প্রাণী বের হয়ে আসে, হ্যালো আমি আপনাকে কি হেল্প করতে পারি? অ্যান্ড প্যারাসাইটটা ওখানে থাকে একটি মুরগির মতো এলিয়েনের উপর গায়ে চলে যায় আর এলিয়েনটার মতো একটা হাত বের করে বসে। অ্যান্ড হাইবার এই এলিয়েনটার খোঁজে এখানে এসেছে। তোমার গায়ের উপর যে ক্রিচারটা আছে এটা একটা
স্লাইম বিয়র, বাট মুরগিটির পর স্লাইমটি একটি ফোরামসের কাছে চলে যায় অ্যান্ড স্লাইমটা 4টা হাত বের হয়ে আসে আর হাইবার এলিয়েনটিকে রিল্যাক্স করার ট্রাই করে, বাট এলিয়েনটি কথা বলেই যাচ্ছিল। সে ওর নিজের পরিচয় দিতে ব্যস্ত, আমার নাম স্কার্ড, তুমি আমার থেকে যাই চাও ওটা তুমি পাবে না। বাট হাইবার ওকে নেমিট্রিক্সটি দেখায় অ্যান্ড স্লাইমটা ওটার উপর বসে বুঝে যায় এটার মধ্যে এমন পাওয়ার আছে যেটা পড়া ক্রিয়েচারকে বিভিন্ন মনস্টারে বদলাতে পারে, বাট এটা কোনো সাধারণ এলিয়েনের উপর ইউজ করা হলে ও পুরো পাগল হয়ে যায়। হ্যাঁ এমনটা হয়, কিন্তু এটা তোমার মতো প্যারাসাইটের উপর কোনো ইফেক্ট করবে না অ্যান্ড স্লাইমটি ওর সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়, তুমি আজ থেকে আমার জন্য কাজ করবে। অপরদিকে ব্যান বরাবরের মতো আড্ডা দিচ্ছে, মজা করছে। ব্যান ব্রুক ওকে বোঝাতে ব্যস্ত তাদের ওই নেমিট্রিক্স চোরকে খোঁজা উচিত, কিন্তু ব্যানের মতে আজকে ও সবচেয়ে লাকি ডে, আজকে আমাকে কিছু করতেই হবে না। অ্যান্ড ব্রুক ওকে বোঝাতে ব্যস্ত তোমাদের লাকের ফলে ওই নেমিট্রিক্স আমাদের সামনে হেঁটে হেঁটে আসবে না, কিন্তু হঠাৎই হাইবারের আওয়াজ ভেসে আসে। ব্যান টেনিসন, এখন বিশ্বাস হলো? আমি জানি তুমি আমাকে দেখে অনেক ভয় পাচ্ছ, কিন্তু এটাই তোমার ভাগ্য। কিন্তু হঠাৎ ওর দিকে স্মুদির বক্স ভেসে আসে। ব্যান ওকে 2 পয়সার বার্তা দেয় না অ্যান্ড এলিয়েনে ট্রান্সফর্ম হয়, বিকজ ও জানে যে হাইবার নিজের উপর কখনো নেমিটিক্স ইউজ করতে পারবে না, তো ওটা ইউজলেস। তোমার কুকুরগুলো আজকে কোথায়? তখনই ব্যান নোটিস করে ওর নেমিটিক্সের উপর ময়লার মতো কিছু একটা আছে। এটা কি সর্দির মতো কিছু? ব্রুকের মতো ওটা কোনো এলিয়েন, বাট হাইবার ঘোষণা করে এটা ওর নতুন টিমমেট অ্যান্ড হাইবার নেমিটিক্স অ্যাক্টিভ করে ব্যানের উপর অ্যাটাক করার জন্য লাভ দেয় অ্যান্ড ওই স্লাইমের সাহায্যে সে এখানে কয়েকটা এলিয়েনের কম্বিনেশন পেয়ে যায় যেগুলি হিপ ব্লাস্টের প্রাকৃতিক শিকারীর কাছে ছিল, যেটা অবভিয়াসলি ফায়ার প্রুফ অ্যান্ড এর মানে হচ্ছে হাইবার এখন নিজেই ব্যানের সাথে ফাইট করতে পারবে এই স্লাইমের সাহায্যে। স্লাইমটা ওকে ব্যান যখন যে এলিয়েন হবে ওটার প্রাকৃতিক শিকারীর পাওয়ার দিয়ে দেবে, বাট ব্যানের মতো আজকে ওর লাকি ডে, তো হাইবারের ওর থেকে দূরে থাকা উচিত। বাট তখনই গ্রুপ ওদের ভয় কাঁপতে থাকা এক বেচারার গাড়ি নিয়ে নেয় অ্যান্ড ওদের দুজনকে নিয়ে চালাতে শুরু করে। তো হাইবার ব্রুকের গাড়িটাকে এখানে ছুড়ে মারে, যেখান থেকে ব্যান ওকে প্রোটেক্ট করে নেয়, কিন্তু যখনই হাইবার ওকে মারতে যাবে তখনই হঠাৎ করে ব্যান কোথাও গায়েব হয়ে যায় অ্যান্ড ব্যান আর ব্রুক নিজেদের ব্লুকেজার ড্রিবার সামনে আবিষ্কার করে অ্যান্ড ব্লুকেজার ড্রিবা জানায় তারা একটি টেলিপোর্টার মেশিন বানিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটা ফেল হয়ে গেছে। তারা এখানে মিস্টার স্মুদি আনার ট্রাই করেছিল, কিন্তু কোনো কারণে ব্যান আর ব্রুক চলে এসেছে অ্যান্ড এবার ব্রুকও স্বীকার করে নেয় আজকে সত্যি আমাদের লাকি ডে অ্যান্ড ব্যান আর ব্রুক এখানে ম্যাক্সকে এক্সপ্লেন করে তারা হাইবারকে পেয়েছে অ্যান্ড ও কোনো একটা নতুন এলিয়েনের সাহায্যে ওটার পাওয়ার নিজের উপর ইউজ করছে। ওটা অনেকটা বমির মতো দেখতে, অনেকটা সর্দি অ্যান্ড ম্যাক্স টেরিফাইড। তো তারা এরকম একটা এলিয়েনকে খুঁজতে শুরু করে। এটা কিরকম দেখতে না, ওটা চোখ ছিল, তুমি এটা আগে বলনি কেন? অ্যান্ড শেষ অব্দি ব্যান ডিসাইড করে তারা নিজেদের উপর টেলিপোর্টার ইউজ করবে, আমাদের হাইবারের কাছে পাঠাও। কিন্তু ব্যান ওরা বললো যে টেলিপোর্টার কাজ করছে না ঠিক করে, আজকে আমার লাকি ডে, তো ওটা কাজ করবে। তো সবাই ওদের থামতে বললেও ব্যান ওটা ইউজ করে নেয় অ্যান্ড সিন শিফট হয়, আমরা হাইবারকে দেখি যে তার স্লাইমের সাথে ব্যানের অমিটেক্সটা নিয়ে কথা বলছিল। ওর অমিটেক্স এত ডিএনএ আছে যেটাকে কাউন্ট করা ইম্পসিবল অ্যান্ড হাইবারে সবকিছু বলছিল। হ্যাঁ এই জন্যই ছেলেটা আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ অ্যান্ড আমরা বুঝতে পারি স্লাইমটি এখানে ব্যানের অমিটেক্সের উপর অনেক ইন্টারেস্টেড। তো ব্যানদের লাক সত্যিই কাজ করে। ব্রুক অনেক খুশি কারণ ওরা হাইবারের জাহাজের সামনে এসে পড়েছে। কিন্তু ব্যান তুমি কোথায়? অ্যান্ড ব্যানকে দেখা যায় সে ডিরেক্ট হাইবারের সামনে ট্রান্সপোর্ট হয় অ্যান্ড ব্যান আবারও আজকে সত্যি আমার লাকি ডে। তো হাইবার এখানে বলতে শুরু করে বরাবরের মতোই সে ব্যানের মাথাটা কিভাবে ওর ট্রফিতে লাগাবে, বাট ব্যান আমাকে ওই নেমিটিক্সটা দিয়ে দাও নয়তো ওটা আমি লাথি মেরে নেবো। অ্যান্ড হাইবার রেগেও শীষ বাজাতে শুরু করে অ্যান্ড স্লাইম অবাক, তুমি এটা কেন করলে? আসলে হাইবারের ওর কুকুরের কথা মনে পড়ছিল, ওর কুকুরদের যেভাবে কন্ট্রোল করতো একে ওইভাবে কন্ট্রোল করার ট্রাই করছিল, বাট এটা কাজ করে না অ্যান্ড হাইবার ওর বন্ধুকে ফাইটের জন্য রেডি হতে বলে। তো ব্যানও এলিয়েন হওয়ার জন্য ক্লিক করতে যায়, কিন্তু তখনই স্লাইমটি এসে ওর ঘোড়ের উপর বসে পড়ে। তো ব্যান হিউম্যাঙ্গাসে ট্রান্সফর্ম হয়, কিন্তু হাইবার বুঝতে পারছিল না এখানে এখনই কি হলো অ্যান্ড সে স্লাইমটাকে অভিশাপ দিতে শুরু করে, তোমার মতো নর্দমার পোকা আমি জীবনে দেখিনি, তুমি একটা ধোঁকাবাজ। আর এটা সে এজন্য বলছে বিকজ হাইবারের যে নেমিটিক্স আছে ওটা শুধু কিছু স্পেশাল ডিএনএ এলিয়েনরা ইউজ করতে পারে, আর যদি কোনো নর্মাল পারসন লাইক ব্যানের মতো বা হাইবারের মতো এলিয়েন ওটা ইউজ করার ট্রাই করে ওটা ওদের মাথা খারাপ করতে শুরু করবে অ্যান্ড হাইবার এখানে এই জন্যই বিরক্ত বিকজ ও নেমিটিক্স এর পাওয়ার ডিরেক্টলি ইউজ করতে পারবে না অ্যান্ড এমনটাই হয়। যেহেতু হাইবার নেমিটিক্স ইউজ করে দিয়েছিল তো ওটা ওকে ট্রান্সফর্ম করতে শুরু করে অ্যান্ড হাইবার নিজের উপর থেকে পুরো কন্ট্রোল হারাতে শুরু করে অ্যান্ড স্লাইমটি নেমিটিক্স থেকে সরতেই হাইবার নিজের উপর থেকে কন্ট্রোল হারাতে শুরু করে অ্যান্ড ও একটা বিশাল মনস্টার ট্রান্সফর্ম হয়ে যায়। হ্যালো আমার নতুন পার্টনার, আমার নাম স্কট আর এটা হচ্ছে হিউম্যাঙ্গাসের প্রাকৃতিক শিকারী। তোমার জন্য আমি এটা কি হয়ে গেলাম আর তোমার কারণে হাইবার এমন এলিয়েন ট্রান্সফর্ম হয়েছে যেটা হিউম্যাঙ্গাসকে নাস্তা দেখায়। সমস্যা নেই পার্টনার, আমি সব সামনে নেব। তো ব্যান এখানে হাইবারের ট্রান্সফর্ম হওয়ার রূপ থেকে বাঁচার ট্রাই করছিল, বাট ও জায়গায় জায়গায় মার খাচ্ছে এন্ড একটা সময় হাইবার ব্যান হিউম্যাঙ্গাসকে কিছু জাল দিয়ে আটকে ফেলে। তুমি সকাল ধরে আমাকে শুধু সর্দি সর্দি বলছো, কিন্তু আমার নাম ওটা না, আমার নাম স্কার্ট আর আজ থেকে আমরা পার্টনার। এন্ড ব্যান বিরক্ত, আমাকে শুধু একজনই পার্টনার বলতে পারে আর ও এখন কোথায়? এন্ড ব্রুককে দেখা যায় সে হাইবারের শিপে ঢোকার ট্রাই করছে। এন্ড এদিকে স্লাইমটি ব্যানকে বলে তুমি মানো বা না মানো আজ থেকে আমরা
আমরা দুজন পার্টনার, আর তুমি যদি বাঁচতে চাও তোমাকে এখন আমার সাথে হাত মিলাতে হবে। আর তখন এলিয়েনটি এসে ওদেরকে নিয়ে বাইরে চলে যায়। অ্যান্ড এদিকে স্কার্ট ব্যানের হিউম্যাঙ্গাসরা হাতে ডায়মন্ড হেডেড তরোয়াল ধরিয়ে দেয়, যা দেখে ব্যান সুপার হ্যাপি, এটা কিছু নতুন। আর তারা ওর জালটি ছিঁড়ে বেরিয়ে যায়। আর প্রথমবার হিউম্যাঙ্গাসও তার প্রাকৃতিক শিকারের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত। তুমি জানো সর্দি, তুমি অনেক কাজের, অ্যান্ড স্কার্টও খুশি। কিন্তু এর মানে এটা না যে আমার সর্দি পছন্দ। তো হাইবার এখানে ব্যানের উপর কিছু পাথর আর গাছ ছুঁড়ে মারে, বাট স্কার্ট সাথে সাথে ওকে আর্মারটিরও হাত দিয়ে দেয়। অ্যান্ড ব্যান ওটা দিয়ে গাছগুলো টুকরো টুকরো করে দেয়। মানে এক কথায় ব্যান একটা চিট সিস্টেম পেয়ে গেছে, যার সাহায্যে সে যে কোনো এলিয়েনের সাথে যে কোনো এলিয়েনকে কম্বাইন করতে পারবে। অ্যান্ড এরপর সে ওকে ব্লকেরও পাওয়ার দিয়ে দেয়। আমি আমার জীবনে এত ডিএনএ একসাথে কখনো দেখিনি। তো এদিকে ব্রুক ওদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড চোখের সামনে দেখেই মনস্টারটি ব্যানকে এখানে খেয়ে ফেলে, কিন্তু পর মুহূর্তে ব্যান মুখ খুলে ধরে। অ্যান্ড এখানে আসলে ব্যান ব্লকের হাতের কারণেই ওর মুখটা খুলতে পেরেছে। অ্যান্ড ব্যানের মাথায় একটা বুদ্ধি আসে, সে ব্লকের টুকরোগুলো নিচে ফেলতে শুরু করে, যেটা স্কার্ট বুঝতে পারে না ব্যান কেন করছে। অ্যান্ড তখনই ব্রুকও লাফ দিয়ে নেমেটিক্সের কাছে পৌঁছে যায়। তো কোনোভাবে ব্যানের মনস্টারটার মুখ থেকে বেরিয়ে পড়ে। আর অপরদিকে ব্রুককে দেখা যায় সে নেমেটিক্সের রকেটটা পায়ে কেটে ফেলেছে, কিন্তু এরই মধ্যে হাইবার ব্যানদের উপর চার্জ করে। আর মনে রাখতে হবে হাইবার কিন্তু এখন নিজের সেন্সে নেই, ও নিজের উপর পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তো সে ব্যানের ব্লকের উপর দিয়ে দৌড়াচ্ছিল, আর যখন সে ব্যানকে খেয়েই ফেলবে তখনই ব্রুক ওর গলার নেমেটিক্সটা খুলে ফেলে। তো হাইবার নামে বিশাল মনস্টারটা ব্যানের হাতে কামড় বসায়, কিন্তু ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায়। আর এইভাবেই শেষ হয় নেমেট্রিক্সের গল্প। আর ব্যান পায় একটি নতুন সঙ্গী। তো হাইবারকে বন্দি করা হয়, কিন্তু তখন ওর ফোনে মেসেজ আসে ওর স্লো স্লামারের যে অনুষ্ঠান ছিল ওটা প্রায় শুরু হতে যাচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার মতো সময় ওদের কাছে একদমই নেই। তো ব্যান ডিসাইড করে আজকে ওর দিন অনেক ভালো, তো সে আবারও ওই টেলিপোর্টার ইউজ করবে। কিন্তু ব্রুক না, ব্যান ওই টেলিপোর্টার এখনো কমপ্লিট না, ওটা ইউজ করা অনেক রিস্কি। কিন্তু তবু ওরা টেস্ট করে হাইবারের উপর, অ্যান্ড এটা কাজ করে। হাইবার ডিরেক্ট জেলে পৌঁছে যায়। তো সবকিছু দেখলে পারফেক্টলি কাজ করেছে, এবার আমাদের উপর ইউজ করো। ব্যান আমি আবারও বলছি, ভাগ্য সবসময় কাজ নাও করতে পারে। না বন্ধু, করবে। আজকে আমার লাকি ডে, আমাদের বেলবোর্ডে স্লুমো ল্যান্ডে পাঠাও। অপরদিকে ব্লুকেজ ডিবা ঘোষণা করে, তোমাদের ডেটা পেয়ে গেছি, ডেটা প্রসেস করে নিয়েছি। কিন্তু যখন এটা করে ব্যানের টিকিট চলে যায়, অ্যান্ড ব্লুকেজ আর ড্রিবা ওখানে পৌঁছে যায়। অ্যান্ড ব্যান বিরক্ত, ওর লাক হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু স্মুদি ইয়েস, বাট এখন ব্যানের কাছে এমন একজন টিমমেট আছে যে রোমান্টিক্সের পাশাপাশি ওর স্মুদিতেও ভাগ বসাচ্ছে, যেটাকে ব্যান সরানোর ট্রাই করে, কিন্তু এমনটা করা অসম্ভব। আমি তোমাকে হেল্প করতে পারি পার্টনার, তুমি যখন যাই চাইবে আমি তোমাকে দিতে পারি। অ্যান্ড ব্রুকও একমত, ও সত্যি কাজে আসতে পারে। আর এভাবেই ব্যানের একটা নতুন পাওয়ার আনলক হয়। আর এখানে আমরা আজকের ভিডিওটা শেষ করি। তো এপিসোডে শুরু হয় আমরা ব্যানদের দেখি যারা আন্ডারটাউনের মধ্যে ঘুরছিল, বাট হঠাৎই ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে বসে, কিন্তু অল্পের জন্য ওরা বেঁচে যায়। কিন্তু তখনই সেখানে কোথাও থেকে এক্সোস্কাল চলে আসে, আর ব্যানদের গাড়িটাকে দুই ভাগ করে দেয়। আর আমরা জানতে পারি এক্সোস্কাল এখানে আসলে একটা স্পেশাল ডিমের খোঁজে এসেছে। অ্যান্ড ব্যানরা যখন ওদের সাথে ফাইট করছিল তখনই ওখানে একটি সাদা মনস্টার অ্যাপিয়ার হয়। অ্যান্ড আমরা জানতে পারি এটা হচ্ছে একটা টাইম বিস্ট, যেটা টাইম ট্রাভেল করতে পারে। এমনকি মনস্টারটা যে জায়গায় পা রাখে ওই জায়গাটির সময় অনেক দ্রুত বদলাতে শুরু করে, অ্যান্ড জিনিসটা পুরো মাটি হয়ে গলে যায়। তো মনস্টারটি পৃথিবীর উপরে চলে আসে, যাতে চারদিকে মানুষ ভয় পাচ্ছিল। বাট ব্যানও তার পিছে পিছে পৌঁছে যায়, অ্যান্ড সে তার ফিডব্যাকের ইলেকট্রিসিটি পাওয়ার দিয়ে মনস্টারটির উপর অ্যাটাক করে। কিন্তু মনস্টারটিও পাল্টা আক্রমণ করে। অ্যান্ড যখন ওদের দুজনের পাওয়ার কোলাইড হয়, অদ্ভুতভাবে চারপাশের টাইম পুরো স্তব্ধ হয়ে যায়। অ্যান্ড তখনই সেখানে প্রফেসর প্যারাডক্স অ্যান্ড ব্যান 10,000 এসে উপস্থিত হয়। অ্যান্ড প্যারাডক্স এখানে বিরক্ত, তুমি এটা কেন করলে? সরি প্রফেসর, তখন আমি ছোট ছিলাম, আমি এসব সম্পর্কে জানতাম না। অ্যান্ড প্যারাডক্স বুঝতে পারে বাঁচানোর কোনো উপায় নেই, তো সে আবার কোথাও চলে যায়। অ্যান্ড সিন শিফট হয় আবারও 5 মিনিট আগে, যেখানে ব্যানের আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছিল। অ্যান্ড ব্যান এখানে জুরিডিক হয়ে ওটাকে ঠিক করার ট্রাই করছিল, বাট ও জুরিডিক হতে পারেনি, সে আমজাক হয়ে বসে আছে। আর এখানে ব্যানের যে প্লামার বাইকটি আছে ওটিও নষ্ট হয়ে আছে। তো তারা রওনা দেয়। অ্যান্ড তখনই আবার ওই সিনটা রিপিট হয়, ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে যায়। কিন্তু আমরা একটা নতুন সিন দেখি, এবার এক্সোস্কালদের সাথে ইয়ন আছে। অ্যান্ড ইয়নই ওদেরকে ওই জায়গায় গর্ত করতে বলে, আর ওদের কথায় তখন এক্সোস্কাল ওদের গাড়ির উপরে অ্যাটাক করেছিল। তো ব্যানরা যখন এক্সোস্কালের সাথে আবারও ফাইট করছে, এই সুযোগে আমরা এবার বিহাইন্ড সিন দেখি, ওই মনস্টারটি কোত্থেকে এসেছে। আসলে ইয়ন গিয়ে ওই মনস্টারদের উপর ওর পাওয়ার ইউজ করেছিল, অ্যান্ড ওই ব্যানদের উপর ওই মনস্টারটিকে ছেড়ে দিয়েছে। বাট এবার একটু উল্টো সিন ঘটে, যখনই এবার মনস্টারটি ব্যানের উপর অ্যাটাক করতে যাবে তখনই ব্যান 10,000 ওখানে পৌঁছে যায়, আর প্রফেসর প্যারাডক্সও। আর এইবার মনস্টারের সাথে ব্যাটেলে প্রফেসর প্যারাডক্স আর বড় ব্যান ওদেরকে লিড করবে। তো প্রফেসর প্যারাডক্স ব্যানকে সাজেস্ট করে তারা এক্সোস্কাল আর ওর গার্লফ্রেন্ডকে সামনে নেবে, আর ব্যানরা যাতে ওই মনস্টারের পিছনে যায়। তো ব্যানরা ওই মনস্টারটির পিছনে রওনা দেয়, যেখানে ব্যান গ্র্যাভিটি হয়ে ওটার পিছা করছিল। এদিকে ব্যান 10,000 আর প্যারাডক্স এক্সোস্কাল আর তার গার্লফ্রেন্ডকে হারিয়ে দেয়। বাট তখনই তারা ইয়নের উপর নজর দেয়, যে ওদের সামনে থেকেই দুটি ডিম নিয়ে পালিয়ে যায়। কিন্তু এবার আবার একটা নতুন সিন দেখি, বড় ব্যান ওদের ধ্বংস হওয়া গাড়ি আর ব্যানের বাইকটাকে দেখতে
পায় আর সে জুরিডিক আর আপগ্রেডের মিলনে একটি এলিয়েন ট্রান্সফর্ম হয়ে ওদের গাড়িগুলোকে ঠিক করতে শুরু করে। বাট তখনই প্রফেসর প্যারাডক্স ও গ্লাভস থেকে একটি ইনফিনিটি স্টোন ওকে বের করে দেয় অ্যান্ড বড় ব্যান এটা দেখে খুশি হয়ে ওঠে, সে এটা দিকে স্পেশাল কিছু বানাতে যাচ্ছে। অপরদিকে আগের বারের স্টোরির মতোই মনস্টারটি পৃথিবীর উপরে চলে আসে অ্যান্ড ব্যান আর ব্রুকও ওটার পিছিয়ে পিছে, কিন্তু এবার যেহেতু নতুন ছিল এবার ফাইটের মধ্যে ব্যান ওই মনস্টারের উপর ওর গ্র্যাভিটির পাওয়ার ইউজ করে। কিন্তু কি হয়, ব্যান তার গ্র্যাভিটির পাওয়ার যেহেতু একটি টাইম বেস্টের উপর ইউজ করেছে, ওখানে কোনো কারণে একটি ব্ল্যাক হোল ওপেন হয়ে পড়ে যেটার প্রেশার এত বেশি ছিল ব্যানের ট্রান্সফরমেশন অব্দি ক্যান্সেল হয়ে যায়। অ্যান্ড তখন থাউজেন্ড আর প্যারাডক্স ওখানে উপস্থিত হয় অ্যান্ড ওরা ওদের গাড়িগুলোকে আপগ্রেড করে বাইকে বদলে দিয়েছে আর ওরা ব্যানদেরকে নিয়ে পালাতে শুরু করে। অ্যান্ড ব্যান নোটিস করে ওই ব্ল্যাক হোলটা বড় হতে হতে পুরো শহরকে খেয়ে নিচ্ছে। অ্যান্ড পরের সিনে ব্যান হতবাক হয় কারণ এই বাইক দুটো একটি স্পেসশিপে বদলে যায়। তো সিন শিফট হয় আবারও 5 মিনিট আগে, আমরা সেম আগের সিনটি দেখি, ব্যানরা অ্যাক্সিডেন্ট করতে যায় বাট এইবার গাড়ির সামনে ওদের স্পেসশিপটি এসে অ্যাপিয়ার হয় অ্যান্ড ব্যানরা যখন অ্যাক্সিডেন্ট করে ওদের পাশেই ব্যানরা তাদের স্পেসশিপ নিয়ে ল্যান্ড করে। অ্যান্ড এইবার ব্রুক যখন তার গাড়িকে নিয়ে আফসোস করছিল তখনই ব্রুকই তাকে সান্ত্বনা দেয়, আমাদের সামনে আরো বড় প্রবলেম আছে। অ্যান্ড প্যারাডক্স আর ব্যানরা এই টাইমলাইনের ব্যানদেরকে ওই এক্সেস কালার মেয়েটিকে সামলাতে বলে। অ্যান্ড প্রফেসর প্যারাডক্স আর থাউজেন্ড এবার ডিরেক্ট ইয়নের কাছে পৌঁছে যায়, যেখানে ওদের দুজনের ফাইটের মধ্যে হিস্ট্রি নিজেকে আবার রিপিট করে। ইয়ন যখন ওর একটি লেজার শুট করে ওটা ব্রুকের ওয়েপেনে লেগে আবার ওই ডিমে লাগে অ্যান্ড আবার ওই টাইম বিস্টি বের হয়ে আসে। তো প্রফেসরের কথায় ব্যান আর ব্রুক ওই মনস্টারটার পিছনে আবারও রওনা দেয় অ্যান্ড প্যারাডক্স শুধু এবার আশায় আছে এবার হয়তো ওরা জিততে পারবে। অ্যান্ড ওরা এখানে ইয়নের সাথে ফাইট করতে গিয়ে অনেক স্ট্রাগল করে, যেমন ইয়ন তার ক্লোনদেরকে অব্দি সামন করে বাট এট দ্য এন্ড তারা ওকে হারিয়ে দেয়, তারা ওকে হ্যান্ডকাপ পরায়, কিন্তু হঠাৎই ইয়ন ওই বাঁধন ছুটে ওখান থেকে আবারও টেলিপোর্ট করে পালিয়ে যায়। অ্যান্ড বর্তমান টাইমলাইনের ব্রুক আর ব্যান এক্সোস কালার মেয়েটিকেও হারিয়ে দেয়। কিন্তু এখন কথা হচ্ছে আসল ব্যানরা কি করছে। অ্যান্ড দেখা যায় তারা এখনো ওই টাইম বিস্টের পিছনে, যেখানে টাইম বিস্টে একটা সময় ব্যানের উপর লেজার দিয়ে অ্যাটাক করে বাট ব্যান আবারও নিজেকে সামলে নেয় অ্যান্ড ব্রুক ব্যানকে একটি নতুন স্ট্র্যাটেজি শিখায়, যেখানে ওরা ওদের বাইক নিয়ে ওটার চারপাশে ঘুরতে শুরু করে আর টাইম বিস্টটাকে একটা স্পেশাল নেট দিয়ে আটকে ফেলে। অ্যান্ড যেহেতু ওদের মোটর বাইকে টাইম ট্রাভেল অ্যান্ড টাইম রিলেটেড পাওয়ার আছে, প্যারাডক্সের স্টোনের কারণে ওদের গাড়িটি টাইম বিস্টের এজ রিভার্স করে দেয় অ্যান্ড ওটা আবারও একটি ডিমে বদলে যায়। অ্যান্ড এইভাবে ব্যানদের আরো একটি মিশন কমপ্লিট হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইয়নের কি হয়েছে প্রফেসর প্যারাডক্স, বাট প্যারাডক্স জানায় আজকের মতো এতটুকুই, তাদের আজকের মিশন ছিল এই মনস্টারটাকে সামলানো, কিন্তু আমরা তো এক জোড়া, হ্যাঁ আমরা গেম খেলতে পারি। হ্যাঁ না, তোমাদের কাছে টাইম মোবাইল আছে, তোমরা ওটা নিয়ে নিজেদের টাইমে ফিরে যাবে অ্যান্ড তুমি হয়ে যাবে আর তোমরা হয়ে যাবে আর এভাবে তোমরা নিজেদের টাইমলাইনকে কন্টিনিউ করবে। আপনি কি বললেন এখনই? বোঝার দরকার নেই, যা শোনো। অ্যান্ড বরাবরের মতোই প্রফেসর প্যারাডক্স সবার মাথা ধরিয়ে ওখান থেকে চলে যায়। বাট অপরদিকে আমরা ইয়নকে দেখি যে ম্যাল টুরেন্টের কাছে পৌঁছে গিয়েছে, তুমি যেটা চেয়েছিলে আমি ওটা নিয়ে এসেছি। অ্যান্ড আমরা ওর কাছে ওই টাইম বিস্টের দুটা ডিম দেখতে পাই। তো এপিসোডে শুরু হয় আমরা কাইকে দেখতে পাই, সে কোনো একটা পুরাতন টেম্পলের উপর রিসার্চ করছে অ্যান্ড সে এখানে তার দাদুকে ওখানে ঢোকার কথা বলে, বাট ওর দাদুকে সাজেস্ট করে সে যাতে ওখানে ঢোকার সময় ব্যানকে ডেকে নেয়, যেটা যদিও কাই করতে চায় না বাট ওর দাদুর জন্য রাজি হয়ে যায়। বাট ও হতবাক হয় কারণ ও যখনই ব্যানকে কল করতে যায় তখনই ব্যান কোনো কারণে ওখানে এসে পড়ে। তো তোমরা এখানে কি করছো ব্যান? কেন তুমি আমাদের কল করেছ? না আমি করিনি, মানে তুমি করতে যাচ্ছ, আসলে আমরা টাইমের পাওয়ার পেয়ে গেছি। অ্যান্ড অ্যাকচুয়ালি ব্যান এখানে প্যারাডক্সের গাড়িকে ইউজ করছে, যখন সে কাইর কল পেয়েছে সে ব্রুককে নিয়ে টাইমের একটু পিছনে এসেছে অ্যান্ড কাই হতবাক, সে কল করেনি, সে কিভাবে আসলো। কিন্তু ওরা অন্য কথা বলবে, হ্যালো ম্যাম, আমার নাম স্কার্ট। আসলে বলরটা আমার সাথে আটকে গেছে। তো তোমরা কিভাবে এসেছো? আসলে আমরা টাইম ওয়ার্ক ইউজ করে বাদ দাও, ব্রুক বলার দরকার নেই। তো আমি তোমাদের কল করতে যাচ্ছিলাম, আমরা জানি তুমি একটি টেম্পলে ঢোকার কথা ভাবছো, কিন্তু ওয়ার্নিং আছে যেই ওখানে ঢোকার ট্রাই করবে ওখানকার গার্ডিয়ান ওদের উপরে অ্যাটাক করবে, তো এই জন্যই তুমি আমাদের সাহায্য চাও। তুমি আমাকে ফোন করে এসব বলেছিলে, তো তুমি আমার সাথে যাচ্ছ মিসেস ট্যান্ডেসনের জন্য যে কোনো কিছু। তুমি কি ওই স্প্যানারের কথা ধরে বসে আছো? অ্যান্ড যদি তোমরা ভুলে না থাকো, স্প্যানার বলেছিল ব্যানার কাই লাস্টে বিয়ে করবে, কিন্তু শহরের মধ্যে ঢুকতে ব্যানার একটা জিনিস নোটিস করে, যারা ওদেরকে দেখছে ভয় পেয়ে পালাচ্ছে। অ্যান্ড কাই জানায় আসলে এই এলাকার মানুষরা বাইরের মানুষদের দেখে অভ্যস্ত না, স্পেশালি ব্রুকের জন্য। বাট কাই একটি মহিলার সাথে কথা বলে ওদের ভাষায়, তো কাইকে এখানে অন্য ভাষায় কথা বলতে দেখে ব্যান জেলাস হয়ে ওঠে, সেও আসলে কাইয়ের মতো কথা বলতে চায়। তো সে অমটেক্সে ট্রান্সলেশন অন করে অ্যান্ড এরা আসলে ছিল ইন্ডিয়ান, বাট যখনই ব্যান কথা বলতে শুরু করে সবাই বিরক্ত হয়ে ওঠে, বিকজ ও শব্দগুলোকে উলট পালট বলছিল। এটা দেখে কাই বিরক্ত হলে ব্যান শব্দ স্লাইম বিউটের উপর দিয়ে দেয়। বাট এই সবে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় অ্যান্ড ব্যান রেগে ওখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাট স্লাইম বিউট ব্যানকে হঠাৎই থামায় অ্যান্ড ব্যান পাহাড়ের উপর থেকে ওই টেম্পলে যাওয়ার একটা হিন্ট পায়। তো ব্যান আবার ফিরে আসে অ্যান্ড এবার কাইকে কিডন্যাপ করে অ্যান্ড ব্যান কাইকে দেখায় যে টেম্পলকে ওরা খুঁজছে ওটা আসলে আশেপাশে নেই, ওটা গ্রামের মধ্যেই আছে, কিন্তু আমি এখনো জানি না ওরা কিসের কথা বলছে। অ্যান্ড কাই এতে সুপার হ্যাপি অ্যান্ড ব্যানকে সে যাই হোক
অ্যান্ড ব্যান হতবাক হয়ে তারা হিন্ট ফলো করে গ্রামের ওই জায়গার দিকে যেতে শুরু করে। বাট হঠাৎ একটি বিশাল পাথরের মনস্টার ওদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ফাইট করার জন্য দুর্ভাগ্যবশত যখনই ব্যান অমিটিক্সে ক্লিক করে সে ওয়ারউলফ হয়ে যায়, যেটা আমাদের মিস কাইয়ের ফেভারিট এলিয়েন। কিন্তু দুঃখের বিষয় ওটার কোনো অ্যাটাকে ওটার উপর কাজ করছিল না। তো স্লাইম বিওটিতে হেল্প করে, সে একে ডিএনএ দিয়ে একটি হর্ন তৈরি করে দেয়। আর এবার যখন ওই হর্ন দিয়ে ব্যান তার সনিক ওয়েভ ছাড়ে, ওই মনস্টারটা সহ ওর পিছনে সব জঙ্গল গায়ে হয়ে যায়। অ্যান্ড কাই সুপার হ্যাপি, কারণ ব্যানের ওই সনিক ওয়েভে যে টেম্পল জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল ওটা রিভিল হয়ে যায়। গুড বাই ডগি। অ্যান্ড ব্যান বিরক্ত, আমি কোনো কুকুর না। তো কাই এখানে ঢোকার রাস্তা খুঁজতে শুরু করে, বাট ব্যান ওয়েট করতে রাজি না। সে আর্মটিল হয় আর এটাকে ছিদ্র করার কথা ভাবে, কিন্তু ব্যান কিছু করার আগেই কাই ঢোকার রাস্তা খুঁজে পেয়ে যায়। অ্যান্ড যখন তারা ভেতরে ঢোকে আমরা দেখতে পাই এক্সোস্কাল ওদের উপর নজর রাখছে। তো ভিতরে কাই রাস্তা খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড ব্যান এখানে কমপ্লেন করতে বিরক্ত। কাই কনসুমার উপর ইমপ্রেস হয়, কনসুমার উপর বিরক্ত। সে বোঝে না কাই কি চায়। অ্যান্ড ব্রুক জিজ্ঞেস করে কাই রাস্তা খুঁজে পাচ্ছে না, তুমি এখন ওকে নিয়ে মজা করবে? আমি এটা কেন করব? আমার একই প্রশ্ন, কিন্তু তুমি সবসময় এটা করো। তো ব্যান এখানে কাইকে হেল্প করা ট্রাই করে রাস্তা খুঁজতে, বাট উল্টো সে কিছু ট্র্যাপ অ্যাক্টিভ করে দেয়। অ্যান্ড এর ফলে চারপাশের দেওয়াল ওদেরকে পিষতে বসে। অ্যান্ড দুর্ভাগ্যবশত তখনই ব্যানের অমিটিক্সও কাজ করছে না। অ্যান্ড লাস্ট মোমেন্টে ওরা নিচে একটি গর্তের মধ্যে পড়ে যায়, বাট ওরা ফ্রি ফল হচ্ছিল। তো ব্যান আবারও ট্রাই করে, অ্যান্ড এবার সে মমি হয়ে যায়, কিন্তু ধরার কোনো জায়গা ছিল না। তো তারা পড়ে যাচ্ছে। অ্যান্ড কোনো উপায় না পেয়ে শেষ মুহূর্তে ব্যান তার পুরো শরীরকে ছেড়ে দেয়। অ্যান্ড রশি হয়ে ওদের পড়াটাকে কোশ্চেন করে, তুমি এলিয়েন হয়ে যেভাবে কাজ করো যদি রিয়েলিটিতে এরকম হতে। অ্যান্ড ব্যান কিছু বলতে গিয়েও বলে না, কারণ যখনই ও মুখ খোলে তখনই ওদের মধ্যে ঝামেলা লাগে। তো কাই চারপাশে দেখে বুঝতে পারে এখানেই এই টেম্পলের মেন আর্টিফ্যাক্ট আছে, যেটা একটা পাথরের উপর রাখা ছিল। তো কাই ওটাকে ব্যালেন্স করার জন্য বিভিন্ন জিনিসপত্র বের করতে শুরু করে, কিন্তু ব্যান কখনো টেম্পলের মুভি দেখেনি। তো সে কোনো কিছু না ভেবে ওটা তুলে নেয় অ্যান্ড পুরো গুহাটি ভাঙতে শুরু করে। তো এর ফলে টেম্পলের গাইডও অ্যাক্টিভ হয়ে ওঠে অ্যান্ড ওটা ওদের পিছনে পড়ে যায়। তো মনস্টারটা ওদের অনেক কথা শোনাচ্ছিল, তারা টেম্পলের পবিত্রতা নষ্ট করছে। কিন্তু কাই কিছু একটা নোটিস করে অ্যান্ড সে ওটার দিকে এগোতে শুরু করে। অ্যান্ড এদিকে ব্যান আর ব্রুক ওই মনস্টারটাকে বন্দি করতে ব্যস্ত, বাট ওটা অনেক পাওয়ারফুল। অ্যান্ড কাই যখন উপরে পৌঁছায় সে ওখানে একটি গ্যালভিনকে দেখতে পায়, অ্যান্ড এটাই ওই মূর্তিটাকে কন্ট্রোল করছিল। অ্যান্ড কাই ওটাকে সরাতেই পুতুলটি অকেজ হয়ে যায়। একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে টেম্পলের গার্ডিয়ান। অ্যান্ড গার্ডিয়ান এখানে বিরক্ত, অ্যান্ড ব্রুক হতবাক, একজন গ্যালভিন এখানে কি করছে? সত্যি বলো, তুমি এই টেম্পলের গার্ডিয়ান হওয়ার নাটক কেন করছো? আমি নাটক করছি না, আমি সত্যি সত্যি এখানকার গার্ডিয়ান। কিন্তু তোমাকে তো এত পুরনো মনে হচ্ছে না, তোমার বয়স কত? তোমাদের এই পৃথিবীর থেকে অনেক বেশি। অ্যান্ড গ্যালভিনটি জানায় তাকে এই জায়গাকে প্রোটেক্ট করার জন্য বলা হয়েছে, অ্যান্ড সে এটাই করছে। অ্যান্ড ব্যান হতবাক, কে বলেছে? অ্যান্ড তখনই সেখানে প্যারাডক্স উপস্থিত হয়। অ্যান্ড বোঝা যায় এই বুড়োই হচ্ছে মাস্টার মাইন্ড। তোমরা কি প্যারাডক্সকে চেনো? তার মানে তোমরা ভালো লোক? অ্যান্ড ব্যান বিরক্ত, আপনি এসেছেন তার মানে টাইম ট্রাভেল নিয়ে আবার আমার মাথা ব্যথা শুরু হবে। অ্যান্ড প্যারাডক্স ওদেরকে বোঝাতে শুরু করে, ব্যান তুমি কে চেনো? অ্যান্ড ব্যান দেখেই চিনতে পারে এটা ম্যালট্রুয়েন্ট। হ্যাঁ, ও আসলে সময় আর জীবনের পিছনে পড়ে আছে, আর আমি একসময় ওকে হারিয়ে ও শরীরের মেন 3টা পার্টকে 3 টাইম লাইনে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে কেউ ওগুলোকে খুঁজে বের করতে না পারে। অ্যান্ড কাই বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। যদি আমি জানতাম এটা এত বড় সিক্রেট, আমি এটা কখনো প্যারাডক্স ওদের নিচে ঝুঁকতে বলে। অ্যান্ড তখনই ওদের উদ্দেশ্যে একটা অ্যাটাক আসে, যেটা করেছে এক্সোস্কাল। অ্যান্ড এক্সোস্কাল এখানে ম্যালট্রুয়েন্টের বডি পার্টের জন্য এসেছিল, এখনই ওটা আমাকে দাও, নয়তো তোমার সবাই মরবে। তো এক্সোস্কাল ওদের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু একটা অ্যাটাক ওদের উপর লাগছিল না। প্যারাডক্স, আপনি কিছু করছেন না কেন? করবো, আগে টাইম লাইনটা চেক করিনি। বাট একটা অ্যাটাক এসে আর্টিফ্যাক্টের উপর লাগে। অ্যান্ড ব্যান, আমাকে গুড লাক বল, আমি এটা আনছি। তুমি ফ্ল্যাটিং করার সময় পাও না। অ্যান্ড হয়ে যায় র্যাট। অ্যান্ড কোনো কারণে হিন্দি বলতে শুরু করে। অ্যান্ড ওদের দুজনের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। অ্যান্ড র্যাট উইয়ার্ডলি এখানে হিন্দি বলছিল, কোনো কারণে অমিটিক্সের ট্রান্সলেশন অন হয়ে গেছে। অ্যান্ড ওদের এই হাতাপাই আর বক বক কয়েক মিনিট ধরে চলে, তোমাকে আমি আলুর ভর্তা বানাবো এসব টেসব। বাট এক্সোস্কাল কিছুই বুঝছে না, তুমি এসব কি বলছো? কিন্তু তখনই ব্রুক কাইকে আইডিয়া দেয় সে ওই হর্নটাকে ইউজ করতে পারে। অ্যান্ড কাইকে যখনই ওটা দিয়ে এক্সোস্কালের উপর অ্যাটাক করে, ও নাক ভেঙে যায়। এই যে সুপার গ্লু, তুমি ব্যানকে হেল্প করতে পারো। বাট ব্যান নেই, আমি র্যাট, আমি সবচেয়ে শক্তিশালী, আমার কারো হেল্প লাগে না। বাট যখন স্কার্ট ওকে একটি ফায়ার হ্যান্ড দেয়, র্যাট সুপার হ্যাপি, তুমি ডাই করতে পারোনি। তো এবার র্যাট এক্সোস্কালকে পিটতে শুরু করে। তো একটা সময় ওরা দুজনের উপর চার্জ করে, কিন্তু কোনো কারণে যখনই ব্যান পানির উপর ফায়ার হ্যান্ড ইউজ করে, এক্সোস্কালের মাথা ঘোরাতে শুরু করে অ্যান্ড অজ্ঞান হয়ে যায়। অ্যান্ড এই কয়েক মিনিটের ফাইটে ব্যানও এক্সস্টেড হয়ে পড়ে। শুক্রিয়া মিসেস ট্যানিসন, পানিতে থাকো। ইউজিন, তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তোমাকে আর টেম্পলকে প্রোটেক্ট করে যেতে হবে। কিন্তু তখন একটি পোর্টাল ওপেন হয় অ্যান্ড এক্সোস্কালকে আর ওই হর্নটাকে নিয়ে চলে যায়। প্রফেসর, আমরা কি এতে কিছু করতে পারি না? না ব্রুক, এটা একসময় হওয়ারই ছিল। অ্যান্ড গ্যালভিনটির মাথায় বাড়ি পড়ে, তাহলে এত হাজার বছর ধরে আমি ওটাকে প্রোটেক্ট কেন করলাম? আমি কি তোমাকে বলেছি? এই সময় গ্যালভেন প্ল্যানেটে সামার চলছে আর মেয়েদের চেহারা এই সময় ঝকঝক করে।
অ্যান্ড ক্যালভিটি এক কথায় রাজি, চলো বাসায় যাই। আর স্কার্ট বিরক্ত, প্লিজ আবার রোমান্স শুরু করো না। ঠিক আছে মিস টেনিসন, দেখা হবে। অ্যান্ড গাই বিরক্ত, ব্যান এটা অসম্ভব, ফিউচারে আমাদের বিয়ে হবে। অ্যান্ড ব্যান আমি মজা করছিলাম। ফাইনালি মেন স্টোরি শুরু হয়। আমরা ফিউচারের একটি সিন দেখি যেখানে ডক্টর অ্যানিমো ব্যানের বেজে এসে কিছু একটা করার ট্রাই করছিল, বাট তখনই ওখানে ব্যান আর কাই চলে আসে। বাট ব্যান আসা সত্ত্বেও অ্যানিমো ব্যানের টাইম মেশিনে ঢুকে পড়ে। অ্যান্ড যাওয়ার আগে অ্যানিমো ওয়ার্নিং দেয়, আমি মিউটেন্ট মনস্টারের পুরো একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, আর ওদের ডিএনএ কালেক্ট করা থেকে তুমি আমাকে থামাতে পারবে না। তো অ্যানিমো ব্যানের অতীতের উদ্দেশ্যে চলে যায়, বাট কয়েক সেকেন্ড পরে স্প্যানার ওকে নিয়ে ফিরে আসে। আর আমরা বুঝতে পারি সে আসলে 18 বছরে ব্যানের কাছে গিয়েছিল। অ্যান্ড এটাই ছিল ওই ডিএনএ এপিসোডটা। আর স্প্যানার ব্যানের সাহায্যে ওকে হারিয়ে এখানে নিয়ে এসেছে। তো ব্যানার কাই স্প্যানারকে ধন্যবাদ জানায়। অ্যান্ড ওদের কথার মধ্যে আমরা বুঝতে পারি স্প্যানার আর ব্যানের অনেকদিন পরে দেখা হয়েছে। অ্যান্ড ব্যানরা একটা স্পেশাল মিটিং এ যাচ্ছে। অ্যান্ড স্প্যানার বলে ওঠে আজকে গ্যাম্পা ম্যাক্সের বার্থডে। তো ব্যান তার ছেলের জন্য ওয়েট করছিল। অ্যান্ড স্প্যানারও তার কাজ শেষ করে চলে যায়। আর ব্যানের ছেলে ক্যান আর অ্যানিমোকে নিয়ে ব্যান গ্যাম্পা ম্যাক্সের প্লামার বেজের উদ্দেশ্যে রওনা দেয়। তো তারা প্লামার বেজে পৌঁছে যায়, যেটা এখন স্পেসে। অ্যান্ড ওখানে অনেক বড় একটি পার্টি চলছিল, যেখানে মানুষদের পাশাপাশি এখন এলিয়েনে ভরা। অ্যান্ড ওখানে ব্রুকও ছিল। গ্র্যাম্পা ম্যাক্স রিটায়ার করছে, অ্যান্ড ওনার জায়গায় ব্রুক এখন ওনার দায়িত্ব সামলাবে। আমার মনে হয় না আমি পারবো, বাট তখনই ম্যাক্স আসে, তুমি অবশ্যই পারবে। অ্যান্ড ও লিটারালি অনেক বুড়ো হয়ে গেছে। অ্যান্ড ব্যান তার দাদুকে ওনার গিফটও দিয়ে দেয়, আপনার বার্থডে গিফট হিসেবে আমি অ্যানিমেকে নিয়ে এসেছি। অ্যান্ড আমরা গোয়েন আর ক্যাভিনকেও দেখি। অ্যান্ড ক্যাভিন এখানে ব্রুকের দায়িত্ব নিয়েছে। অ্যান্ড তখনই ঘোষণা করা হয় পৃথিবীর প্রেসিডেন্ট ওখানে উপস্থিত হচ্ছে। অ্যান্ড আমরা দেখি পৃথিবীর প্রেসিডেন্ট আর অন্য কেউ না, এটা আরজেত। বাট অপরদিকে আমরা প্লামার বেজে ওই লিজার্ড মেয়েটাকে দেখতে পাই। অ্যান্ড এক্সোস্কালও ওখানে ছিল। অ্যান্ড মেলটুয়েন্টার এক্সোস্কাল বাইরে থেকে ওর সাথে যোগাযোগ করছে, কিন্তু এখানে এক্সোস্কাল বিরক্ত। মেলটুয়েন্ট অলরেডি তার সবকিছু পেয়ে গেছে, তার প্ল্যান প্রায় কমপ্লিট, তাহলে সে অ্যাকশন শুরু করছে না কেন? অ্যান্ড মেলটুয়েন্ট অদ্ভুত একটা এক্সপ্লেনেশন দেয় যেটার কোনো আগামাথা নেই। বাট আমরা এতটুকু বুঝতে পারি সে এখানে কোনো একটা স্পেশাল জিনিসের উদ্দেশ্যে এসেছে। তো ব্যান তার পুরনের সঙ্গে আরজিতের সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু আমরা দেখতে পাই ক্যানি আরজিতের অনেক বড় ফ্যান, যেটা মনে হয় না ব্যানের পছন্দ। বাট তখন একটু ওয়ার্নিং সাইরেন বেজে ওঠে। অ্যান্ড ব্রুক জানায় হয়তো কোনো স্টারের রেডিয়েশন ওদের দিকে এগিয়ে আসছে, বাট ওরা সেফ, এই প্লামার বেজ এটাকে সামলাতে পারবে। কিন্তু ব্রুক ভুল ছিল, সাথে সাথে পুরো প্লামার বেজের ইলেকট্রিসিটি চলে যায়। অ্যান্ড ওরা সবাই হাওয়ায় ভাসতে শুরু করে। তো সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু ক্যাবেন, এই সবাই চুপ করো, নয়তো এখন একটা একটাকে ধরে মারবো। তুমি আসলে মানুষকে সামলানো শিখে গেছো ক্যাবেন। বাট তখনই গ্যাম্পা ম্যাক্স সবাইকে সান্ত্বনা দেয়, ওই আগুনের গোলার কারণে শুধু গ্র্যাভিটি আর ইলেকট্রিসিটি চলে গেছে, যতক্ষণ ওরা বেজের ভিতর আছে ওদের কোনো ক্ষতি হবে না। বাট তখনই ব্রুক আর ক্যাবেন এসে বলে, কিন্তু আপনি এটা বলেননি লাইফ সাপোর্ট শেষ হতে যাচ্ছে, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে অক্সিজেনও শেষ হয়ে যাবে। অপরদিকে ওই লেজার যে জায়গায় খোঁজে ছিল ওখানে পৌঁছে গেছে, অ্যান্ড যে জিনিসটা খোঁজে এসেছিল ওটা পেয়েও যায়। অপরদিকে ম্যাক্স জানায় সে বেজের ইলেকট্রিসিটি অন করতে যাচ্ছে, আর ব্যানকে সে সবাইকে শান্ত রাখার দায়িত্ব দিয়ে যায়। অপরদিকে মেয়েটি তার বসকে জানায় সে যে অ্যানাইলারকে খোঁজে এসেছিল ওটা পেয়ে গেছে, কিন্তু কোনো কারণে ওটা নকল। বাট মেলটুয়েন এটা শুনে অবাক হয়, কারণ সে এই জায়গায় অ্যানাইলারকে ফিল করেছিল। অ্যান্ড যখন সে চেক করে সে বুঝে যায় ওটা কোথায় আছে। বাট মেলটুয়েন যে ওর পাওয়ার ব্যবহার করছিল এর জন্য গোয়েন বুঝতে পেরে যায় যে মেলটুয়েন এখানে এসেছে, অ্যান্ড ও কিছু খুঁজছে। অ্যান্ড ব্যান এখানে ও ধোলাই করার জন্য প্রস্তুত হয়ে যায়। অ্যান্ড এদিকে মেলটুয়েন মেয়েটিকে ওই জিনিসটার লোকেশন বলে দেয়। বাট মেয়েটি নোটিস করে ম্যাক্স ওখানে আসছে, তো সে ম্যাক্সকে থামানোর জন্য আবারও অ্যানিমেকে মুক্ত করে দেয়। তো ম্যাক্স ওর সাথে ফাইট করছিল, অ্যান্ড ও বুড়ো হলে অনেক পাওয়ারফুল, এমনকি সে ওর মাথা আলাদা করে দেয়। আমার মধ্যে এখনো দম আছে। অপরদিকে ক্যানিকে দেখা যায় সে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল, বাট তখনই ওখানে এক্সোস্কাল পৌঁছে যায়। অ্যান্ড ক্যানি বুঝতে পারে এখন ফাইটের সময়। এদিকে ম্যাক্স গ্র্যাভিটি আবার রিকভার করে, অ্যান্ড কেউ একজন উঠতে গিয়ে জমিতে থুবড়ে পড়ে। এক্সোস্কাল, আমি যাচ্ছি, কারণ আমি তোর সাথে পারবো না। বলো তুমি একটা বাচ্চা কাছে মার খাচ্ছ। অ্যান্ড অপরদিকে ব্যান্ডা মেলটুয়েন্টের খোঁজে, অ্যান্ড বেশি কষ্ট করতে হয় না, ওরা ওকে পেয়ে যায়। অ্যান্ড মেলটুয়েন্ট এখানে নিজের ক্লোন তৈরি করে রেখেছিল। যদিও আমি একসময় সব জায়গায় থাকতে পারবো না, কিন্তু আমি যদি অনেক ফাস্ট টাইম শিফট করতে পারি তাহলে আমি নিজের ক্লোন হতে পারি। বাট ব্যান খুশি, আমরা তোমাকে 3 বার পেটার সুযোগ পাবো। বাট যখন এলিয়েন হতে যায় তার অমিটেক্স কাজ করছিল না। ওই স্টারটা হয়তো তোমার ঘড়িকে লক করে দিয়েছে, এটার সামনে ঘড়ি কাজ করবে না। এই লোকটা তো একটা ঘড়ি, এ কেন বন্ধ হচ্ছে না? কারণ আমি সময়কে ছেড়ে দিয়েছি, আমি এখন কোনো সময় এক্সিস্ট করি না। বাট গোয়েন যখন ওর উপর অ্যাটাক করতে যায় আমরা ওর ক্লোনের পাওয়ার দেখতে পাই, অ্যান্ড ও এখানে নিজের ক্লোন এভাবেই তৈরি করছিল। অ্যান্ড অপর সাইডে সে টাইমটাকে স্টপ করে দিচ্ছিল, অ্যান্ড নিজের অ্যাকর্ডিংলি মুভ করছিল। তো ব্যানরা এখানে খেপে ওঠে। বাট ওদের সাথেও এটা হয়, যখন ওরা অ্যাটাক করতে যায় মেলটুয়েন্ট সময়কে থামিয়ে দেয়, অ্যান্ড ওদের অ্যাটাকগুলোকে সুপার ইজিলি ডজ করে। মানে ব্যানরা যতই
পাওয়ারফুল হোক না কেন, ম্যালটুয়েন যদি এভাবে মুভ করতে থাকে ওকে হিট করার ওদের চান্সই নেই। অ্যান্ড ও এখানে সবার উপরে অ্যাটাক করতে শুরু করে, যেমন গোয়েনকে দূরে ছুড়ে মারা অ্যান্ড কাই আর ব্যানকে কাইয়ের নিজের অ্যাটাকের সামনে এনে ধরা। বাট অ্যাটাকের ফলে কি হয়, ব্যান একটু দূরে সরে যায় অ্যান্ড এর ফলে যে স্টার্ট আউট ঘড়িকে লক করে রেখেছিল ওটা আনলক হয়ে যায় অ্যান্ড ব্যান ট্রান্সফর্ম হয় অ্যাটমিক এক্সে। এদিকে ক্যান এক্সকালের কথা ব্রুককে জানিয়ে দেয় যে ও নিচের বেজের দিকে যাচ্ছে অ্যান্ড তখনই আরজে দৌড়ে আসে। এক্সোস্কাল আর তার গার্লফ্রেন্ড ওর পিছনে পড়ে আছে অ্যান্ড কেভিন বরাবরের মতোই, তুমি এবার কি করেছো, সবাই আমাকে প্রোটেক্ট করো। বাট তখন এক্সোস্কাল ওখানে পৌঁছে যায় অ্যান্ড ওর গলার রকেটটা খুলে নেয়। ও তোমার গয়নার পিছনে কেন পড়ে আছে? অ্যান্ড আমরা জানতে পারি এটাই হচ্ছে অ্যানাইলার্ক, যেটা ম্যালট্রুয়েন্ট খুঁজছে। মানে আরজেত পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও চোর, ও তোমার রকেটের পিছনে কেন পড়ে আছে আরজেত? আসলে আমি ওই স্টারটা চুরি করেছি আর ওটাকে নিজে রকেট বানিয়ে নিয়েছি। তো এক্সোস্কাল ওদের উপর অ্যাটাক করতে শুরু করে, বাট এই সুযোগে আরজিত পালাতে শুরু করে। আবারও আরজিতকে ভোট করো সাল 2032-এর জন্য, মানে এটা 2032 সালে কাহিনী। এক্সোস্কাল ক্যাবিন আর ব্রুককে এখানে হারিয়ে দেয় অ্যান্ড উপরে দেখা যায় ব্যান্ডরা এখনো ম্যালটুয়েন্টের সাথে ফাইট করছিল, বাট সবসময় সেম রেজাল্ট, ও ইজিলি ওদের মোস্ট অফ দ্য অ্যাটাকে ডজ করছে। যেমন ব্যান্ড যখনই অ্যাটাক করে ও টাইম স্টপ করে দেয় অ্যান্ড ওর সামনে এসে অ্যাপিয়ার হয়, কিন্তু হঠাৎই সেখানে স্প্যানার এসে ব্যান্ডকে রক্ষা করে। বাট তখনই ম্যালটুয়েন্ট আবারও অ্যাটাক করে বসে, যার থেকে স্প্যানারকে বাঁচাতে ব্যান্ড অ্যাটাকটা নিজের উপর নেয় অ্যান্ড তখনই স্প্যানার ওকে বাবা বলে ডেকে ওঠে অ্যান্ড ব্যান্ড হতবাক, তুমি আমাকে কি বললে? অ্যান্ড ফাইনালি স্প্যানার তার ফেস রিভিল করে দেয় অ্যান্ড আমরা জানতে পারি স্প্যানার আর অন্য কেউ না, সে ব্যানের ছেলে কেন। তুমি এতদিন ধরে আমার সামনে নাটক করছিলে। অ্যান্ড কেন জানায় যখন থেকে তার বাবা তার থেকে অমটিক্স নিয়ে নিয়েছিল তার কিছুতেই মন বসছিল না, সে কিছু করতে চাইছিল। বাট ওই সময় প্রফেসর প্যারাডক্স ওকে অ্যাপ্রোচ করে অ্যান্ড ওকে স্যুটটা দেয় অ্যান্ড ব্যান সাথে সাথে বুঝে যায় প্যারাডক্স যেহেতু এর মধ্যে ঢুকেছে এখানে স্প্যানারই ওকে হেল্প করতে পারবে। তো ব্যান স্প্যানারকে সাহায্য নিয়ে আসতে বলে। এখন এই ইউনিভার্সে শুধু একজন আছে যে আমাদের সাহায্য করতে পারবে। তো স্প্যানার চলে যায়। ব্যান টেনিসন, লোকে বলে তুমি ইউনিভার্সের রক্ষাকর্তা, কিন্তু আজকে দেখো তুমি আমার সামনে কত দুর্বল। অ্যান্ড এতে ব্যান্ডরা সবাই রেগের উপর অ্যাটাক করতে শুরু করে, বাট ম্যালট্রুয়েন্ট ওদের সবাইকে হারিয়ে দেয় অ্যান্ড এমন একটা পাওয়ার ইউজ করে যার ফলে ব্যান্ডরা সবাই টাইমের মধ্যে পাস হয়ে যায়। তোমরা চাইলেও আমার পথে আর বাধা হতে পারবে না। বাট তখনই সেখানে কেউ একজন চলে আসে অ্যান্ড এটা হচ্ছে মিস্টার ব্যান টেনিসন, 18 বছরের। বাট তখনই ওখানে এক্সোস্কাল পৌঁছে যায় অ্যান্ড সে ম্যালট্রুয়েন্টকেও ওই অ্যানাইলার্ক দিয়ে দেয়। কিন্তু এদিকে ব্যান্ডরা অ্যানাইলার্কের কথা শুনে পুরো ভয় পেয়ে যায়, কারণ এটা এত পাওয়ারফুল, এটা পুরো ইউনিভার্সকে ডিস্ট্রয় করতে পারে। একটা এপিসোড এটা হয়েছিল। তো ম্যালট্রুয়েন্ট ওর সঙ্গীতে ব্যান্ডদের বিজি রাখতে বলে অ্যান্ড ফাইট করার জন্য প্রথমে কেন এগিয়ে যায়। সে ওই ট্যাগোডেনের বক্সটাকে অ্যাক্টিভ করে, বাট রোবটগুলোকে ম্যালট্রুয়েন্ট 1 সেকেন্ডে গলিয়ে দেয় অ্যান্ড 1000কে স্প্যানারের উপর ছুড়ে মারে। বাট যেমন আমরা আরজিতের এপিসোডে দেখেছি, রোবটগুলো আবার নিজেকে রিক্রিয়েট করতে পারে অ্যান্ড ব্যান এখানে ফাইট করার জন্য এলিয়েন ট্রান্সফর্ম হয়, যেখানে সে ওর অজ্ঞান করার পর এক্সোস্কালের উপর ইউজ করে, বাট ওটা কাজই করছিল না। অ্যান্ড তখন ওর গার্লফ্রেন্ড এসে বলে তুমি ওকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, কারণ ওর কাছে ব্রেনই নেই। তো ফিস্ট ফাইট কন্টিনিউ চলছিল অ্যান্ড অপরদিকে দেখা যায় ব্যানের ছেলে ব্যানদের নিয়ে প্লামার বেজে ঢুকে পড়ে, কারণ ম্যালট্রুয়েন্ট বারবার ফাইটে ওর বাবা মাকে ওর সামনে ইউজ করছে। ব্যান এখানে যেহেতু এক্সোস্কালকে কন্ট্রোল করতে পারছে না, সে তার গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করে নেয় অ্যান্ড ওর উপরই ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয়। আর অপরদিকে ম্যালট্রুয়েন্টকে দেখা যায় সে অ্যানাইলার্কের সাথে ওই স্টোনটাকে মার্জ করে দেয় অ্যান্ড এটার পাওয়ার কোড এখন কমপ্লিট। কিন্তু এদিকে ব্যান এখন ওটার সাথে ফাইটে ব্যস্ত অ্যান্ড ফাইনালি স্লাইম বিওট ব্যানকে একটা আর্মর দিয়ে দেয়, যার সাহায্যে ব্যান গিয়ে এক্সোস্কালের মাথায় আঘাত করে অ্যান্ড এটা কাজ করে। অপরদিকে ম্যালট্রুয়েন্ট পুরো প্রিপেয়ার অ্যান্ড ওর বাবা মার মতোই ওকেও টাইম জোনে ফ্রিজ করে দেয় অ্যান্ড ব্যান্ডরা কিছুই করতে পারছিল না, কারণ ম্যালট্রুয়েন্ট ওদের ধমকি দেয় যদি ওরা ফাইট ব্যাক করে ওরা স্প্যানারকে শেষ করে ফেলবে, তুমি কি চাও? অ্যান্ড ম্যালট্রুয়েন্ট কাউন্টডাউন করতে শুরু করে 1 2 3 অ্যান্ড তখনই সেখানে ইয়ন ওই টাইম বিস্টকে নিয়ে অ্যাপিয়ার হয় অ্যান্ড ম্যালট্রুয়েন্ট এখানে স্প্যানারকে দিয়ে ইয়নের উপর অ্যাটাক করে, যাতে ইয়ন পুরো শক। অ্যান্ড ম্যালট্রুয়েন্ট আসলে এখানে ইয়নকে ধোকা দিয়েছে, সেই ইয়নকে ওকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। তোমার কাজ এখানে শেষ, তুমি তোমার দুনিয়াতে ফিরে যাও। অ্যান্ড ইয়ন এখানে পুরো বিরক্ত, তুমি আমাকে প্রমিস করেছিলে। অ্যান্ড আসলে ম্যালট্রুয়েন্ট এখানে ইয়নকে ইউজ করে নিয়েছে, সে ওকে দিয়ে সব কাজ করিয়েছে, কিন্তু শেষে ওকে ডিচ করছে। অ্যান্ড ম্যালট্রুয়েন্ট ওর লাস্ট কথা এটাই বলে সব প্রমিস রাখার জন্য না, অ্যান্ড সে ওকে ওর দুনিয়াতে পাঠিয়ে দেয়। আমার তোমাদের এটা বলতে ইচ্ছে করছে, আমি হয়তো তোমাদের মিস করব, কিন্তু এটা মিথ্যে বলা হবে। আর যখন আমি আমার প্ল্যানে সাকসেসফুল হব, তোমাদের আমি চাইলেও মনে করতে পারবো না, কারণ তোমরা থাকবেই না। অ্যান্ড সে ব্যানদের সামনে থেকে টাইম বিস্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো ব্যানের মাথায় কিছুই ঢুকছিল না সে এখন কি করবে, বাট তখনই সেখানে প্রফেসর প্যারাডক্স চলে আসে। ব্যান
ব্যান্ড তুমি কি প্রস্তুত? হ্যাঁ, জানতাম আপনি আসবেন। আবার কি সময়ের খেলা? অ্যান্ড প্যারাডক্স ওই ডিমগুলোর মধ্যে থেকে একটিকে বের করে অ্যান্ড ওটাকে ব্যান্ডের জাহাজে লাগিয়ে দেয়। তোমাদের এখনই বের হতে হবে। এর সাহায্যে হয়তো তোমরা এখনো ম্যালটুয়েনকে ধরতে পারবে, কিন্তু তোমাদের সাবধানে থাকতে হবে। যদি তোমরা ওই টাইমলাইনে কোনো গড়বড় করো, তোমরা এমন জায়গায় হারিয়ে যাবে যেখানে আমিও পৌঁছাতে পারবো না। অ্যান্ড ব্যান্ড সিরিয়াস হয়ে জানায় সে হারবে না। অ্যান্ড স্লাইম বিয়ার্ড এখানে হতবাক, কারণ ব্যান্ডকে সে প্রথমবার সিরিয়াস দেখছে, একদম এলিয়েন ফোর্সের ব্যানের মতো। তো কিছুক্ষণ চলার পরেই ব্যান্ডের টাইমলাইনে ম্যালটুয়েনকে খুঁজে পেয়ে যায় অ্যান্ড ব্যান্ড এখানে ওকে ডিরেক্ট ধাক্কা মারে। ব্যান্ড, তুমি কি আসলে সিরিয়াস? হ্যাঁ, একদম, আমরা সবাই সুরক্ষিত। অ্যান্ড ব্যান্ড সাথে সাথে শিপ দিয়ে ওর উপর ধাক্কা মারে অ্যান্ড পরের ধাক্কায় ব্যান্ড ম্যালটুয়েনকে নিয়েও টাইমলাইনের বাইরে চলে যায়। ওদের হোঁশ ফেরে ওরা কোনো এক অজানা জঙ্গলে এসে ক্র্যাশ করেছে। তোমাকে তো আমি সিরিয়াস ভেবেছিলাম, তুমি এটা কেন করলে? ওই লাইন থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের টাইমলাইন হারিয়ে গেছে এন্ড এর মানে হচ্ছে আমরা চিরকালের জন্য হারিয়ে গেছি। আমরা হারিয়েছি, তার মানে ম্যালটুয়েনও কিন্তু আশেপাশে থাকবে, চলো ওকে খুঁজি। কিন্তু হঠাৎই একটি লোক ওখানে আসে যাকে দেখে ব্যানের চিনা চিনা লাগে। আপনি কি জর্জ ওয়াশিংটন? অ্যান্ড জর্জ ওয়াশিংটন হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। অ্যান্ড মিস্টার ওয়াশিংটন এখানে শক, তুমি আমাকে কিভাবে চেনো? আরে তোমার বন্ধু বিড়ালের মতো দেখতে কেন? বাট তখন স্লাইম বিয়ার্ড কথা বলে ওঠে, কিছু মনে করবেন না, আমিও আপনাকে চিনি না। আর যেখান থেকে আমরা এসেছি ওখানে এরকম আসতে কমেন। এটা হচ্ছে ব্যান্ড টেনিসেন, একজন হিরো। আর আমি কোনো বিড়াল না স্যার, আমি মহাশূন্য থেকে আসা একজন মেহমান। ওয়াশিংটন শক। তোমাদের গাড়ি দেখে বোঝা যাচ্ছে তোমরা মিথ্যে বলছো না। অ্যান্ড ব্যান, ইয়া, তোমরা কি পৃথিবী থেকে? কিন্তু স্পেশাল হচ্ছে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। কিন্তু হঠাৎই ব্যান ওকে রিকোয়েস্ট করতে শুরু করে, সে যাতে একটু হাসে। অ্যান্ড ওর এত সুন্দর রিকোয়েস্ট দেখে ওয়াশিংটন রাজি হয়। অ্যান্ড অপরদিকে ম্যালটুয়েনকে দেখা যায় সেও ক্র্যাশ ল্যান্ডিং করে অবস্থা খারাপ। অ্যান্ড বেচারা ওর টাইম লাইনে চেক করে বুঝে যায় সে অতীতে এসে পড়েছে 1773 সালে। অ্যান্ড তখনই ও মহাশূন্যে কাউকে দেখতে পায় অ্যান্ড ওর থেকে সাহায্য নেওয়ার জন্য সিগন্যাল পাঠায়। তো ওদিকে ব্যান ওয়াশিংটনকে সংক্ষিপ্ত আকারে সবকিছু বলে দেয় তারা যে টাইম ওয়ার্ক করছে। অ্যান্ড ওয়াশিংটনও বুঝতে পারে, কিন্তু ও জানায় ও ওদের বেশি হেল্প করতে পারবে না, কারণ সে অলরেডি একটি মিশনে আছে। আমি একটি আত্মাকে ধরার অর্ডার পেয়েছি যে জীবন আর মরণের মাঝখানে আটকে আছে। আপনি বলছেন জম্বি? বাট হঠাৎই ব্রুক বলে ওঠে, এটা পৃথিবীর প্লামারের প্রথম কেস কেন মনে হচ্ছে? অ্যান্ড ওয়াশিংটন অবাক হয়ে বলে ওঠে, আমি যে গ্রুপের জন্য কাজ করছি আমার গ্রুপ নিজেদেরকে প্লামিয়ার বলে। অ্যান্ড তখন ওরা কিছু একটা সাউন্ড পায় আর ওখানে একটি জম্বি অ্যাপিয়ার হয়। ম্যান ফাইট করার জন্য গোস্ট ফিগে ট্রান্সফর্ম হয়, বাট উল্টো ওয়াশিংটনেতে ভয় পেয়ে যায়, তুমি কি কোনো ভূত নাকি? বাট ব্রুক ওকে থামায়, ও কোনো ভূত না, ও যা সেরকম মনস্টার ট্রান্সফর্ম হতে পারে যেটা ওকে হেল্প করে। জবাব। তো ব্যানকে জম্বিটাকে কন্ট্রোল করার ট্রাই করে, কিন্তু ওটা নিজেকে পিটতে শুরু করে অ্যান্ড ব্যান বুঝতে পারে এটার ব্রেনই নেই। বাট এই সত্ত্বেও ব্যান ওটাকে থামিয়ে রাখার ট্রাই করে। বাট তখনই ওয়াশিংটন এসে কিছু একটা ওটার উপর ঢালতেই মনস্টারটা আবার নর্মাল মানুষে বদলে যায়। তোমার উপর একটা অভিশাপ লেগেছিল, কিন্তু এখন তুমি ঠিক আছো, যাও। আপনি ওকে বন্দি কেন করেননি? কেন করবো বন্দি? ও বাচ্চার একজন সেপাই। আপনি বলতে চান বাদশা এখনো খারাপ মানুষ নয়? অ্যান্ডব্রুক বলে ওঠে, রাজের সাথে এখনো হয়তো সাধারণ মানুষের যুদ্ধ শুরু হয়নি। অ্যান্ডব্রুক আকাশের তারার লোকেশন দেখে বুঝে যায় তারা 1777-এ আছে। বাট হঠাৎই তখন কোথাও থেকে একটি স্পেসশিপ অ্যাপিয়ার হয় অ্যান্ড ওরা তিনজনই এটা দেখে হতবাক। আমাদের প্লামার রেকর্ড বলে পৃথিবীতে প্রথম এলিয়েন শিপ 1773 সালে দেখা গেছিল। অ্যান্ড এর থেকে আমাদের চিরচেনা একটি এলিয়েন বের হয় যার নাম হয়তো বিল গ্যাক্স। আমি একটি সিগন্যাল পেয়েছি, এখানে কি কারো সাহায্যের প্রয়োজন আছে? ও বিল গ্যাক্স, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। তুমি একজন টাইম ট্রাভেলার, একজন ক্রোনোসেপিয়ান আমার সম্পর্কে জানে, এটা হয়তো গর্বের বিষয়। এখন এটা বলো কেন ডেকেছ? আমার গাড়ির একজন মেকানিক প্রয়োজন। অ্যান্ড বিল গ্যাক্স চেক করে জানায় সে ওকে সাহায্য করতে পারবে, কিন্তু আমি তোমাকে সাহায্য কেন করব? অ্যান্ড ম্যালওয়্যার বিল গ্যাক্সকে একটি ক্রোনোসেপিক টাইম বম দেওয়ার অফার করে, যেটার ইউজ আমরা অলরেডি দেখে নিয়েছি। মানে ভ্যানের জন্ম হওয়ার আগেই বিল গ্যাক্সের সাথে লড়াইয়ের টিকিট কাটা হয়ে গেছিল। তো এদিকে ব্যান্ডও স্পেসশিপের দিকে এগোতে শুরু করে, কিন্তু রাস্তার অনেক দূরে। আমার ঘোড়া থাকলে তোমরা আমার ঘোড়াতে যেতে পারতে। বাট স্লাইমবিট বলে ওঠে, তোমরা তোমাদের বাইক কেন ব্যবহার করছো না? মাথায় আসেনি। ব্রুক, যাও ওগুলো নিয়ে আসো। তো ব্যান্ডরা লুকিয়ে লুকিয়ে ওই জায়গায় পৌঁছে যায় অ্যান্ড ওখানে প্রথমে ওদের চোখ পড়ে ম্যালওয়্যারের উপর অ্যান্ড এরপর বিল গ্যাক্স। বিল গ্যাক্স এখানে কি করছে? আমাদের এদেরকে থামাতে হবে। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই এই ক্রিচারগুলি বিপজ্জনক, তো আমি তোমাকে হেল্প করতে পারবো না। বাট তখনই ওদের উপর একটি ফায়ার করা হয় অ্যান্ড ও ফাইটের জন্য প্রস্তুত। তো ওয়াশিংটন এখানে সব মনস্টারকে মারতে শুরু করে, বাট ব্যান্ড ফাইট করতে ভয় পাচ্ছিল যদি বিল গ্যাক্স আমাকে এখানে দেখে ফেলে। বাট স্লাইম বিয়র জানায়, যদি তুমি ম্যালটুয়েনকে থামাতে না পারো তাহলে হয়তো কোনো টাইম লাইনে থাকবে না আর তুমি হয়তো জন্মই নেবে না, কারণ যদি তুমি ভুলে না থাকো ও পুরো টাইম লাইনকে মুছে দেওয়ার মিশনে বের হয়েছে। আর তুমি এটাও করতে পারো ও তোমাকে চিনবেই না। অ্যান্ড ব্যান্ড বুঝতে পারে, তো সে এলিয়েন হয়ে সামনে যায়। ম্যালটুয়েন তো ব্যান্ডকে দেখে ফেলে, ওই মানুষটাকে ছাড়ো বিল গ্যাক্স, এই ক্রিয়েচারটাকে সামলাও, আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক এই মনস্টারটা। অ্যান্ড বিল গ্যাক্স ব্যান্ডের উপর অ্যাটাক করতে শুরু করে, বাট তখনই অমিটেক্সের টাইম আউট হয়ে যায়। বাট বিল গ্যাক্স লাথি মেরেছিল, তো সে দূরে গিয়ে মাস্টার
থেকে বের হয়ে আসে অ্যান্ড বিল গেটস হতবাক, ও ট্রান্সফর্ম কিভাবে হলো, স্কার্ট আমাকে হেল্প করো। অ্যান্ড স্কার্ট ওর মুছে আগুনে পাওয়ার দিয়ে দেয়। তো ব্যান ওর সাথে ফাইট করছিল অ্যান্ড ব্যান এখানে মজা নিতে শুরু করে। তুমি এখানে ফিউচার বিল গেটসের 10% পাওয়ারও পাওনি। বাট এদিকে জর্জ ম্যালটুয়েন্টের উপরে অ্যাটাক করে, বাট ম্যালটুয়েন্ট সাথে সাথে টাইমকে স্লো করে দেয় অ্যান্ড ওর মেশিনটাকে ঠিক করে পালানোর কথা ভাবে। কিন্তু তখনই ব্রুক ওখানে চলে আসে অ্যান্ড যেহেতু ওদের 10 স্পিডের কাছে টাইম পাওয়ার আছে, ম্যালটুয়েন্টের পাওয়ার ওটার উপর কাজ করে না, কিন্তু তবুও ম্যালটুয়েন্ট ওখান থেকে পালিয়ে যায়। এদিকে টাইম নরমাল হয়ে ওঠে, বাট তখনই জর্জ ওয়াশিংটন একটি ফ্লেয়ারকে আকাশে ছোড়ে, যার থেকে একটি পতাকা বের হয় অ্যান্ড তখন ওটাতে লাইটিং পরে ওনার গানটা চার্জ হয়ে যায় অ্যান্ড বিল গেটস যে ওখান থেকে পালানোর ট্রাই করছিল ডিরেক্ট বিল গেটসের শিপে গিয়ে লাগে। তো বিল গেটস তার শিপ নিয়ে ওখান থেকে বের হয়ে যায়, কিন্তু যেতে যেতে একটা এমন ওয়েপেন যেটা তোমাকে তোমার মন মতো ট্রান্সফর্ম করতে পারে, ওই গ্যাজেটটা আমার লাগবে। কিন্তু ব্যানদের হাতে সময় নেই, ম্যালটুয়েন্ট পালাচ্ছে। তো ব্যান ওয়াশিংটনকে বিদায় দিয়ে দেয়। আর যেতে যেতে আমি আপনাকে কিছু সাজেস্ট করতে চাই, আপনি আপনার গ্রুপের নাম প্লুমিয়ে থেকে প্লামার রেখে দিন, মিস্টার প্রেসিডেন্ট। অ্যান্ড ওয়াশিংটন শক, এবার আমরা ওকে ছাড়বো না, টাইম বিস্ট ছাড়া ম্যালটুয়েন আমাদেরকে হারাতেই পারবে না। কিন্তু ব্যানের মুখ, ম্যালটুয়েন একটি ডিম বের করে আর ও টাইম বিস্ট প্রিপেয়ার। তোমার মুখে কোনো সমস্যা আছে ব্যান? তো ওরা ম্যালটুয়েনের পিছা করতে করতে একটি টাইম লাইনের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওখানে ঢুকতেই এত প্রেশার রিলিজ হয় ওদের শিপটি ডিস্ট্রয় হতে শুরু করে। ব্যান, তুমি কি ম্যালটুয়েনকে দেখতে পাচ্ছ? বাট দুঃখের বিষয় এই সত্ত্বেও ওরা ম্যালটুয়েনকে কোথাও দেখতে পাচ্ছিল না। বাট হঠাৎই ওরা হতবাক হয়ে যায়, এটা কি ওইটাই? অ্যান্ড ব্রুক জানায় হ্যাঁ, এটা একটা কন্টিমিনিয়া শিপ। আর ওরা ডিরেক্ট গিয়ে ওই শিপের উপর ক্র্যাশ করে। তো হুশ ফিরতে ওরা ওই শিপের মধ্যে ঘুরতে শুরু করে অ্যান্ড যেহেতু টার্মিনাল ঢোকার পর এটাই একমাত্র জায়গা ছিল, তো ব্যান্ডা ভাবে যে ম্যালটুয়েন্ট এটার ভিতরে আছে অ্যান্ড ওরা ওই শব্দটাকে ফলো করে ওই রুমের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ওখানে গিয়ে ব্যান্ড পুরো হতবাক, আমি কি ঠিক দেখছি ব্রুক? হ্যাঁ, এটা অনেক অদ্ভুত। তুমি কি সেটা দেখছো যেটা আমি দেখছি ব্রুক? কি? হ্যাঁ, আমার বাবা। আরে না, মিস্টার স্মুদি। কি বললে? তুমি তোমার বাবাকে দেখছো? হ্যাঁ, কিন্তু আমি তো স্মুদি দেখছি। অ্যান্ড ব্রুক জানায় না, ওর বাবাকে তিনটা দেখছে। অ্যান্ড ওই ক্রিচারগুলো ওদেরকে নোটিস করে অ্যান্ড ওগুলো ওদের কনফিউশন ক্লিয়ার করে, তোমরা দুজনই ঠিক দেখছো। আসলে সাধারণ জীবরা আমাদের ওদের সবচেয়ে প্রিয় জিনিস হিসেবে দেখে, তোমাদের চোখ আমাদের আসল রূপকে দেখার যোগ্য না। কিন্তু আমি তো শুধু 3টা রাইট দেখতে পাচ্ছি। তুমি একটা জেনেফুট অরফেক্ট। আমাদের আগের মেহমানের সাথে তোমাদের কোনো সম্পর্ক আছে? তুমি কি ম্যালটুয়েন্টের কথা বলছো? আপনারা ওদেরকে থামাননি কেন? কারণ এটা আমাদের কাজ না। অ্যান্ড ব্রুক বিরক্ত হয়ে ওঠে, ওদেরকে হয়তো এটা সামলাতে হবে। কিন্তু ব্যান জানতে চায় ওরা কি করছে অ্যান্ড স্মুদিগুলো জানায় ওরা একটি নতুন ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে। কিন্তু ব্রুক এখানে ব্যানকে জানায় তার ছোটবেলার কাহিনী অনুসারে এই যে শিপটা আছে কন্টিমিনিয়া, এরা বিভিন্ন ইউনিভার্সে যায় আর ওগুলোকে ডিস্ট্রয় করে, তার মানে এরা আমাদেরকে মিথ্যে বলছে। কিন্তু ব্রুক এটাও হতে পারে আমরা এমন সময় আছি যেখানে কোনো ইউনিভার্স নেই। তো যদি ইউনিভার্স ছাড়া কোনো জায়গায় অ্যানাইলার্ক ইউজ করা হয় তাহলে ওটা ইউনিভার্স ক্রিয়েট করবে। অ্যান্ড এটা শুনে স্মুদিগুলো ইন্টারেস্টেড হয়ে ওঠে। তোমরা অ্যানাইলার্ক সম্পর্কে কিভাবে জানো? অ্যান্ড ব্যান জানায় ওই যে আগের মেহমানের কথা আপনারা বলছেন, ওর কাছে একটি অ্যানাইলার্ক আছে। অ্যান্ড এটা শোনার সাথে সাথেই স্মুদিগুলো ওদের ম্যালটুয়েন্টের কাছে নিয়ে যায়। আর যখন ওরা ওখানে পৌঁছায়, ম্যালটুয়েন্ট ওর কাজ করে দিয়েছে। প্রতিবারের মতোই তুমি লেট হয়ে গেছো ব্যান টেনিসন, আর আমার 3 সঙ্গী তোমরাও লেট হয়ে গেছো। চলো তোমরা 5 জন, আমাকে তোমরা হারাতে পারবে না, তো আমার বিজয়কে এনজয় করো। অ্যান্ড ব্যান স্মুদিদের উপর বিরক্ত হয়ে যায়, তোমরা কিছু করছো না কেন? অ্যান্ড স্মুদিগুলো জানায় ও ওর কাজ করে দিয়েছে। ওই অ্যানাইলার্কের সামনে যে ফোর্স ফিল্ড আছে, ওই ফোর্স ফিল্ডকে ভাঙা নেক্সট টু ইম্পসিবল। অ্যান্ড ব্যান ব্রুককে ম্যালটুয়েনকে সামলাতে বলে, আর আমি ওই ফোর্স ফিল্ডকে দেখছি। তো ম্যালটুয়েন হাসতে শুরু করে, একটা সাধারণ প্লামার ওর কিচ্ছু করতে পারবে না। কিন্তু যখনই ও অ্যাটাক করতে চায় ও নোটিস করে ওর পাওয়ার কাজ করছে না। অ্যান্ড ব্রুক ওর উপর অ্যাটাক করে জানায় তোমার পাওয়ার হচ্ছে টাইম রিলেটেড, কিন্তু আমরা এমন জায়গায় আছি যেখানে টাইম এক্সিস্টই করে না। মানে যেহেতু এখন অব্দি কোনো ইউনিভার্সিটি তৈরি হয়নি, তো সময়ের কোনো এক্সিস্টেন্ট নেই। আর যদিও এটা ক্লিয়ার করে বলা হয়নি ম্যালটুয়েন্টের আসল মোটিভ কি। ম্যালটুয়েন্ট আসলে সময়ের আগে গিয়ে একটি ইউনিভার্স তৈরি করতে চেয়েছিল যেটা রাজা ও নিজে হবে, মানে একটি পুরো ইউনিভার্স যেটা টাইমলাইন ও কন্ট্রোল করবে অ্যান্ড ওটার মধ্যে যত কিছু এক্সিস্ট করে সবগুলো কন্ট্রোল করবে। তো ব্যান এখানে এমন এলিয়েন খুঁজতে শুরু করে যেটা ওকে ফোর্স ফিল্ড পার করতে সাহায্য করতে পারে, কিন্তু ওর কিছু মাথায় আসছিল না। বাট তখন স্কার্ট এগিয়ে আসে, ও কিছু দিতে পারে অ্যান্ড ও ব্যানকে ক্রোমাস্টোনে বদলে দেয়। বাট ব্যান যতই ট্রাই করুক ওই ফোর্স ফিল্ড এতই পাওয়ারফুল, ওটার উপর ওর কোনো অ্যাটাকে কোনো কাজ করছে না। অ্যান্ড অপরদিকে ব্রুক এখনো ম্যালটুয়েনকে সামলাতে ব্যস্ত। বাট এদিকে অ্যানাইলার্ক অ্যাক্টিভ হওয়ার পর্যায়ে, বাট তখন স্কার্ট রেগে ওঠে, তুমি আমাকে কখনো বলনি কেন যে তোমার কাছে সেলেস্টিন সিফেন্সের ডিএনএ আছে? অ্যান্ড ব্যানের হাতটাকে এলিয়েন এক্স এর হাতে বদলে দেয় অ্যান্ড এটা দিয়ে ব্যানের ফোর্স ফিল্ডটাকে কেটে ফেলে, যেটা দেখে ম্যালটুয়েনের বিশ্বাস হচ্ছিল না। এটা অসম্ভব। হ্যাঁ, ছেলেটা আসলে অনেক অসাম, এরকম কিছু হতে পারে আমরাও জানতাম না। অ্যান্ড এদিকে ব্রুক বুঝতে পারে ওদের সময় শেষের দিকে, যেহেতু ওরা ফোর্স ফিল্ড ভেঙে ফেলেছে, যদি এখন অ্যানাইলার্ক অ্যাক্টিভ হয়ে যায় এখানে ওরা সবাই শেষ হয়ে যাবে। বাট যখনই ব্যান ওটাকে ধরতে যায় ওটা রিলিজ
রিলিজ হয়ে যায়। সো ব্যানের হাতে আর কোনো উপায় থাকে না, তাকে ওটার পিছনে পিছনে লাফ দিতে হয়। অ্যান্ড ম্যালটুইন এখানে বিরক্ত যদি ব্যান কোনোভাবে ওটাকে থামিয়ে নিতে পারে, বাট এদিকে ব্যান বুঝতে পারে ওর শেষ প্রায় সামনে। তো স্কার্ট, তোমার সাথে এই কয়েকদিন অনেক মজার ছিল। আমিও সরি স্কট, আমি তোমাকে সর্দি বলেছিলাম। অ্যান্ড ব্যান বিরক্ত, আমার বিশেষ হচ্ছে না, আমার শেষ ওয়ার্ড সর্দি। অ্যান্ড তখনই অ্যানালার্ক অ্যাক্টিভ হয়ে যায় আর ওখানে বিশাল একটা ডিস্ট্রাকশন হয়। অ্যান্ড উপরে ম্যালটুইন এটা থেকে সুপার হ্যাপি। আমি আমার প্ল্যানে সাকসেসফুল, এটার জন্য আমি কয়েক কোটি বছর ধরে ওয়েট করছি, একটা এমন ইউনিভার্স যেটার মালিক আমি হব। বাট হঠাৎই ম্যালটুইন হতবাক হয়ে ওঠে, কারণ নোটিস করে ওই ব্লাস্টটা রিভার্স হচ্ছে। অ্যান্ড ম্যালটুইন ভাবে ওই স্মুদিরা এটা করছে। তোমাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কথা ছিল, তোমরা আমাদের কোনো কাজে ইন্টারফেয়ার করার কথা না, তো তোমরা এটা কেন করছো? আমি এটার জন্য কোটি বছর ধরে ওয়েট করে আছি। বাট স্মুদিরা জানায় ওরা কিচ্ছু করেনি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। অ্যান্ড তখনই ব্যান ওই ব্লাস্ট নিয়ে ওখানে অ্যাপিয়ার হয়। অ্যান্ড ম্যালটুইন পুরো শক, কারণ এই ব্লাস্টের পর কোনো কিছুই থাকার কথা না। অ্যান্ড ব্যান এখানে সুপার স্ট্রাগল করছিল, এমনকি অমিটেক্সও ওর অ্যানালার্কের ব্লাস্ট থামাতে ব্যস্ত। অ্যান্ড এর জন্য অমিটেক্স একটার পর একটা এলিয়েন ট্রাই করছিল যে কোন এলিয়েনটা ওটাকে থামাতে পারবে। অ্যান্ড এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই অমিটেক্সটা সব ডিএনএ কে ইউজ করে ফেলে ওই ব্লাস্টটাকে কন্ট্রোলে আনার জন্য। অ্যান্ড যখন অমিটেক্স বুঝতে পারে ব্যান এখন বিপদ মুক্ত, ওটা ব্যানকে রিলিজ করে। সে ওই ব্লাস্টটাকে নিয়ে ম্যালটুইনের সামনে যায়। তুমি নিজে একটি বিগ ব্যাং তৈরি করতে চেয়েছিলে তাই না? চলো তোমার বিগ ব্যাং আমি তোমাকেই দিয়ে দিচ্ছি। তুমি আমার সাথে এটা করতে পারো না। অ্যান্ড ব্যান ম্যালটুয়েন্টের বিগ ব্যাং ওর কাছেই পাঠিয়ে দেয়, যেটা লাগার সাথে সাথেই ম্যালটুয়েন্ট কুচকে গুরু গুরু হয়ে যায়। আর ব্যান বিগ ব্যাংকে ডিস্ট্রয় করে, আর এর সাথেই আমার কাজ শেষ। তো ব্রুক বুঝতে পারেন এটা কিভাবে সম্ভব, ব্যান ইউনিভার্স ধ্বংস করতে পারে এরকম ব্লাস্ট থেকে কিভাবে বাঁচলো। বাট ব্যান জানা এটা সবই ওর প্ল্যানের মধ্যে ছিল। সে আগে থেকে জানতো অমিটেক্স একটা ফেল সেফ আছে যেটা ব্যানের লাইফকে প্রোটেক্ট করবে। যদি ব্যান কোনো কারণে মারা যায়, অমিটেক্স ওকে আবার জীবিত করে দেবে। আর যেমনটা আমি জানতাম ওটা তখনই অফ হলো যখন আমি মারা গিয়েছিলাম। আর অমিটেক্স ওটাকে ঠিক করার জন্য আমাকে সে এলিয়েন দিয়ে দিয়েছে যেটা আমি চেয়েছিলাম। এন্ড এটাই হচ্ছে আলটিমেট এলিয়েনের ওয়াচ থেকে অ্যাজমেথের ইমপ্রুভ করা অমিটেক্স এর পাওয়ার ডিফারেন্স, যে এটা ব্যান যদি কোনো কারণে মারা যায় ওকে আবার জীবিত করতে পারবে। কিন্তু তোমার এই আপগ্রেড অমিটেক্স তো কাজ করে না ব্যান। না, এটা ঠিক কাজ করে। এটা আমাকে সবসময় সে এলিয়েন দেয় যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন, যদিও আমি এর কাছে অন্য এলিয়েন চাই। আর এখন থেকে আমি এর সাথে আর ফাইট করবো না, এ আমাকে যে এলিয়েন দেবে আমি সেটাই মেনে নেব। অ্যান্ড তখন স্মুদি বলে ওঠে, তুমি কি তোমার নিজের ইউনিভার্সকে তৈরি হতে দেখতে চাইবে? তো যেমন কথা তেমন কাজ। অ্যান্ড ব্যান্ডটা লিটারালি বিগ ব্যাংকে দেখে ওদের ইউনিভার্স ক্রিয়েট হতে। বাট তখন স্মুদিগুলো কিছু জার ওপেন করে, যেটা দেখে স্কার্ট পুরো হতবাক হয়ে যায়, কারণ ওখানে ওর মতো আরো শত শত এলিয়েন ছিল। অ্যান্ড যদি আমি এটা আগে বলে না থাকি, বর্তমান পৃথিবীতে স্কার্টই ওর প্রজাতির একমাত্র জীবিত এলিয়েন। আমি তো ভেবেছিলাম এই ইউনিভার্সে আমি একা, কারণ আমি আমার প্রজাতির কাউকে কখনো দেখিনি। অ্যান্ড স্মুদি জানায় এরকমটা একদম না, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার স্পিসিস এই ইউনিভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিসিসের মধ্যে একটা। এই স্লাইম বিউটের সাহায্যেই আমরা ইউনিভার্স থেকে ডিএনএ কালেক্ট করে থাকি। তোমার স্পিসিস ডিএনএ কালেক্ট করার মেমোরি হিসেবে কাজ করে, যেটা একটা ইউনিভার্স থেকে ডিএনএ কালেক্ট করতে পারে আর একটা নতুন ইউনিভার্সে ওটাকে ঢালতে পারে। অ্যান্ড স্মুদি ওকে অফার করে, তুমি কি তোমার এই সঙ্গীদের সাথে বসবাস করতে চাইবে? অ্যান্ড স্লাইম সাথে সাথে ডিসাইড করে নেয়, আর সে ব্যানকে জানায়, তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম আমি শুধু তোমাকে খাবার হিসেবে দেখেছিলাম, বাট পরে আমার ধারণা বদলে যায়। আর আমি তোমাকে বলে দিই, যদি তোমার সাথে থাকতে আমার ভালো না লাগতো, আমি শুধু খাবারের জন্য তোমার সাথে এতদিন আটকে থাকতাম না। আর তোমাকে ধন্যবাদ ব্যান টেনিসন আমার বন্ধু হওয়ার জন্য। অ্যান্ড ব্যানও বুঝতে পারে, আর ওরা দুজনে দুজনকে বিদায় দিয়ে দেয়। ধন্যবাদ বন্ধু স্কট। আর আমিও বলে দিই, তুমি না থাকলে হয়তো আজকে আমি থাকতাম না। অ্যান্ড তখন প্যারাডক্স ওখানে আসে, সব বস বেঞ্জামিন, আমি জানতাম তুমি অবশ্যই সফল হবে, আমিও জানতাম। সত্যি? হ্যাঁ, দেখো এটা হচ্ছে ম্যালটুয়েন্টের হর্ন, মানে ম্যালটুয়েন্ট একটা টাইম লুপে ফেসে আছে। আর প্যারাডক্স জানাই হ্যাঁ, আর ওর ভাগ্যে প্রতিবার হার লেখা আছে, ও যতবারই ট্রাই করুক না কেন ও প্রতিবার এভাবে হেরে যায় আর আবার সময়ের প্রথমে পৌঁছে যায়, যেখান থেকে ও কোটি বছর ধরে আবার এই যাত্রা কন্টিনিউ করে, মানে ব্যান টেনিসনের কাছে হারায়। আমি প্রতিবারের মতো ওর এই টুকরোগুলোকে কালেক্ট করি আর এরপর পুরো ইউনিভার্সে ছড়িয়ে দিই। অ্যান্ড এরপরে কাহিনী তুমি জানো, অ্যান্ড শুধু একজন এটা সম্পর্কে জানে না, হ্যাঁ এটা হচ্ছে ম্যালটুয়েন্ট নিজে। তো সিন শিফট হয়, ব্যান্ড স্মুদি খাচ্ছে। ব্রুক, এই কয়েক ঘন্টা আগে আমরা যা দেখলাম, এরপরে স্মুদি খাওয়াটা অনেক সাধারণ মনে হয় না? ঠিক বলেছ, আমাদের হয়তো নতুন এক্সাইটিং কিছু করা উচিত। আচ্ছা শোনো, আমরা মাত্র ইউনিভার্স তৈরি করলাম, তো চলো ওই ইউনিভার্সকে ঘুরে দেখি। অ্যান্ড ব্যান গোয়েনকে কল করে, অ্যান্ড ওরা ডিসাইড করে তারা ইউনিভার্সকে ঘুরতে বের হবে। এর মানে কি ব্যান টেনের যে পরের সিজনগুলো আসবে এগুলোতে ব্যানদের ইউনিভার্স জানিয়ে দেখানো হবে। অ্যান্ড এইভাবেই ব্যান টেনের সমাপ্তি হয়। অ্যান্ড এরপর ব্যান টেনের আগের কোনো স্টোরি দেখানো হয়নি। অ্যান্ড আমরা জাস্ট এখন হোপ করতে পারি ম্যান অফ অ্যাকশন এটাকে কন্টিনিউ করবে।
করবে অ্যান্ড আমরা আমাদের ব্যান্ডের সামনে জার্নিগুলোও দেখতে পাবো। আর এভাবে শেষ হয় আমাদের ছোটবেলার সে অসাধারণ কার্টুন ব্যান্টেন। আপাতত তো চলো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।